নিটিল গল্পের অষ্টম অংশ। লেখিকা ইশরাত তিথি। স্যার, ফারহানা উনি সুসাইড এক্সপার্ট করেছেন। অনলি এক্সপার্ট, মরেনি। সুসাইড। প্রতীকের কথা শুনে থমথম খায় জুনায়েদ। এভাবে কারো মৃত্যুর কামনা কেউ করে? কি সাংঘাতিক লোক রে বাবা। প্রতীক আরাম করে নিজের চেয়ারে বসে টেবিলের উপর পেপার ওয়েটটা ঘুরিয়ে বলে, সুসাইড মরলে বলিও জুনায়েদ। অফিসে মিষ্টি খাওয়াবো সবাইকে। জুনায়েদ ঘুরে আছে, সে সেই প্রতীককে চেনে। আর সামনে যে প্রতীকের, দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তা স্টাইলটা এত মহৎ স্টেপ কেন নিল? মানে শয়তানের এত ভালো কাজের বুদ্ধি কিভাবে দিল ওকে? ওনার ভিডিও ভাইরাল হয়েছে, টেলিগ্রাফ বিক্রি হয়েছে চড়া দামে, এসব কারণে বোধহয়। প্রতীক হাসলো, জোনায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে তো কম সময়ে খুব ভালো ফেমাস হয়েছে। ভালো ভালো, আরও উন্নত করুক এই লাইনে। জোনায়েদ গাড়ি ব্রেক করে, কোন হসপিটালে আছে স্যার? স্টপেজটা দেখে আসি একটু, যতই হোক এক্স ওয়াইফ তো আমার। স্যার, আপনি ওনাকে দেখতে যাবেন? প্রতীক ভ্রু কুঁচকে তাকালেন। কানে সমস্যা হয়েছে জোনায়েদ, কথা একবার বললে কানে যায় না? জোনায়েদ নড়ে চড়ে উঠল। বসের অর্ডারে সোজা সে চলে গেল। পরপর প্রতীকও উঠে দাঁড়ালো, নিজের টায়ার্ড ফেসটা আয়নায় দেখে ঠিকঠাক করে নিল। এমসেট আমার চেহারা দেখে গ্লাস করছে। দিস গ্লো আফটার ডিভোর্স ইস্যুয়ার গ্রেট শিকদার আব্রাহাম নিজের বেশ বাহবা দিল প্রতীক। হুট করে তার কি হয়েছে কে জানে, একেবারে মুখে পড়েছে শত্রুকে পরাস্ত করতে। মাগরিবের নামাজ শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো তুষি। বাইরে মেঘ করেছে, বৃষ্টি নামবে হয়তো। ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগছে মুখের উপর, গায়ে। ফুলের গাছগুলো আলদোলিত হচ্ছে, ভালোই লাগছে তুষির। বেলকনির গ্রিলের উপর হাত রাখতেই অনামিকা আঙ্গুলে সোনার আংটিটি চকচক করে উঠল। তুষি এক ধান্দে কিছুক্ষণ তাকিয়ে রইল সেটার দিকে। ঝলমল করছে আংটিটা, মাঝে বসানো ছোট্ট হীরাটা জ্যোতি ছড়াচ্ছে। এটা আজ বিকালেই পড়িয়ে গেছে ইশতিয়াকদের বাড়ি থেকে। তাদের পছন্দ হয়েছে তুষিকে, ইশতিয়াককেও। অমত নেই বিয়ে। তুষি মা বাবা উভয় রাজি, আর তাদের রাজি খুশিতেই তুষি রাজি। শেষে এই আংটিটা বদল করেই ইশতিয়াককে সাথে বাগদান সম্পন্ন হলো তুষির। সব কিছু ঠিক থাকলে সিমলার পরীক্ষা পরেই তুষি আর ইশতিয়াকের বিয়ে। বড়জোর 2 মাস বাকি। সব কিছু অপরিকল্পিতভাবেই এগাচ্ছে তুষির জীবনে। ভেবেছিল একটা পরিচিত মানুষের সাথে নিজের জীবন কাটাবে, অথচ মাত্র 20 মিনিটের পরিচয় কারো বাগদত্তা হয়ে গেল তুষি। তুষি কই তুই মা? ইশতিয়াক ফোন দিয়েছে, রাজিয়া ডাকছেন। তুষি বেশি কিছু না ভেবে ঘরের দিকে পা বাড়ালো। রাজিয়া ফোনটা রিসিভ করে তুষির হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। তুষির সংকোচবোধ হচ্ছিল, আবার হয়তো কিছুটা লজ্জাও, বহু দ্বিধাদ্বন্দ্ব। শেষে ফোনটা কানে নিয়ে ইশতিয়াককে সালাম দিল তুষি, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। কল রিসিভ হওয়ার পাক্কা 1 মিনিট পর আপনার কণ্ঠ শুনলাম, কেমন আছেন? তুষি মাথা নিচু করলো, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? বেশ ভালো। কি করছিলেন? এই তো বসেছিলাম। আন্টি যে বলল আপনি বেলকনিতে দাঁড়িয়েছিলেন। তুচি অপ্রস্তুত হয়ে বলল, মা বলেছেন? হেসে উঠল ইশতিয়াক, মজা করছিলাম। আন্টির সাথে আম্মুর কথা হচ্ছিল, ফোন স্পিকারে ছিল, তখনই শুনলাম। ভয় পাবেন না। ও মুদ্রা হেসে উত্তর করল তুষি। সন্ধ্যায় নাস্তা করেছেন? না, করা হয়নি। আপনি? ইউজুয়ালি করিনি, তবে আজ করা হলো। বিয়ে পাকা হওয়ার খুশিতে আমার ভাইদের ট্রিট দিতে হয়েছে। মুচকি হাসলো তুষি। সে শব্দ ইশতিয়াকের অবধি পৌঁছালো না। আপনি খুব কম হাসেন, প্রাণ খুলে হাসবেন। হাসলে আপনাকে সুন্দর লাগবে। তুষি থমকায়। সে হাসলে সুন্দর লাগে এই কথা সবাই বলে, ওই গজদাত এর জন্য বোধহয় বেশি সুন্দর লাগে। কিন্তু তুষি বেশি হাসতে ভয় পায়।
পাছে কোনো দুঃখ আবার ভর করে বসে। তার জীবন তো অঘটনার অন্ত নেই। তুষি নীরবতার সঙ্গ হলো আরো 20 মিনিট। পাঁচে কথা হলো দুজনের। তুষি উত্তর করছে কখনো কখনো হেসে নিঃশব্দে। ইস্তেক অবশ্য আমাদের প্রিয় মানুষ, সে তুষিকে হাসানোর যথাসাধ্য চেষ্টা করেছে। ফোন রাখার আগে ইস্তেক বলল, আচ্ছা এখন তবে রাখছি, আম্মু ডাকছে, হয়তো কোনো কাজ আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইস্তেক হেসে উত্তর করলো, আল্লাহ হাফেজ নিরঞ্জনা। তুষি কপাল গোছায় অবাক হয়ে বলল, নিরঞ্জনা? আজ নীল শাড়ি পরেনলেন যে? নিরঞ্জনাই তো আপনি, বলে ফোন রেখে দেয় ইস্তিয়াক। তুষি চরম বিপাকে। ভালো লাগা আর অপুস্ত ঘিরে ধরেছে তাকে। অনুভূতি বোঝার ক্ষমতা নেই তার। তবে নিজেকে হালকা লাগছে। 2 মাস কম সময় নয় দুজন দুজনকে চেনা বা জানার জন্য এনাফ। কিন্তু তুষির অবচেতন মন বলে এক জীবন ও যথেষ্ট নয় মানুষ চেনার জন্য। সময় কেবল মানুষকে জানতে শেখায়, মানুষ চেনা সে তো দুর্বৃত্ত। তুষি ফোনটা খাটের উপর রেখে দেয়। অস্তিত্ব কাজ করছে মনে। আবার নতুন করে গড়ে তোলার পরেও সব হারিয়ে ফেলার ভয়। তুষির আজকাল সচেতন ভয় লাগে, কাউকে বিশ্বাস করতে চায় না তার ভাঙা হৃদয়। শিমলা মাগরিবের আজানের একটু আগেই ঘরে ঢুকেছে ফাহমিদ। ওকে বাস স্ট্যান্ড অবধি নামিয়ে রিকশায় তুলে দিয়েছে। আর যাওয়ার আগে শিমলার চুল থেকে রজনীগন্ধাটা খুলে নিয়ে গেছে। শিমলা প্রশ্ন করায় জবাব মিলেছে, এটা বাসায় নিলে অনেকগুলা প্রশ্নের সম্মুখীন হবে, এর থেকে আমি নিয়ে যাই, তোমার চুলের ঘ্রাণও পাবো আর রজনীগন্ধার সিদ্ধতাও ভালো লাগে না। শিমলা একগাল হেসে উত্তর করছে, খুব ভালো, একেবারে শিয়াল মামার বুদ্ধি। ফাহমিদ চোখ টিপে পাল্টা প্রশ্ন রেখেছে, মুরগিটা কি তুমি? শিমলা চিমটি কেটে উত্তর করছিল, আমি নাগিনী এক ছবলেই ছবি করে দিব একদম। দেন প্লিজ রাইট মি মাই পার্সোনাল নাগিনী। হামিদের কথাটুকু মনে পড়তেই হুট করে হেসে উঠল শিমলা। তুমলি পাশেই ছিল, সাকিবের সাথে চ্যাট করছিল। শিমলার হেসে ওঠার অন্য মানুষকে তুলি ধরপড়ে উঠল। বুকে থুতু দিয়ে শিমলার মাথায় গোটটা মারল তুলি। তোরে কি পেতনিতে ধরেছে সাতচুন্নি? এভাবে হাসিস কেন দাঁত বের করে? আচমকা আক্রমণে বেশ ব্যথা পেয়েছে শিমলা। ও মাথায় হাত ডলে তুলির দিকে কটমট করে চেয়ে বলল, তুমি কি দাঁত বন্ধ করে হাসো? নিজে হাসলে তো 32টা দাঁত কোপাটি সব খুলে পড়ার জোগাড় হয়, আবার আমাকে বলো পেচিমুখী একটা, সারাদিন মুখটা বাংলার পেঁচার মতো করে রাখে। তো কি করব, তোর মতো সারাদিন দাঁত খেলাবো? তা করলে তো পারো, এমন মুখটা করে রাখো দেখে মনে হয় যেন কয়েকটা মাস না খাওয়া। তুলির এমনি ঝড়গা হচ্ছিল সাকিবের সাথে। শিমলার কথায় আরও রেগে গেল। সাকিব তখন টেক্সে তাকে অনবরত সরি লিখে যাচ্ছে, আর তা দেখে তুলির শিমলার উপর রাগটুকু ঝাড়লো সাকিবের উপর। ও জোরদার হাতে টাইপ করলো, শালা উগান্ডার তেলাপোকা, তোর সরি তুই ফ্লাই করে খা। ফের যদি তুই আমাকে মেসেজ দিস তাহলে তুই একটা খাচ্ছু। মেসেজটা সেভ করার সাথে সাথেই সাকিবের রিপ্লে এলো, এই বউ খাচ্ছু কি জিনিস? তুলি এই গালির অর্থ নিজেও জানে না, মনে এসেছে তাই লিখে দিয়েছে। কিন্তু রাগের সময় কি আর লজিক খাটে? ও ফের টাইপ করলো, তার মানে জানতে হবে না? বর্বর বর্বর কোথাকার, দূর হয় আবুল্লার নাতি। সাকিব ফের রিপ্লে করলো, আবুলের নাতি মানলাম, আমার দাদার নাম আবুল, কিন্তু এই ববরটা কি জিনিস? এগুলো কি গালি দিচ্ছ? তোর জানা লাগবে না, আবুলের বংশধর নাটকীর নাতি তুই মেসেজ দিস না আমারে। মেসেজ কিন্তু তুঙ্গে একেবারে ধরে আশ্রয় মারবো।
পারবা না, আমার ওজন বেশি, ব্লক তো মারতে পারবো। নো ব্লক খা আবুল্লার নাতি। মেসেজ সেন্ড করেই সাকিব বলে করে ফোনটা ছুঁড়ে মারল তুলি। শিমলা সবটা দেখে নাট্য ভঙ্গিতে কপাল কুঁচকালো। রাজিয়া লুডুস রান্না করেছে। তুষি 3 বাটি লুডুস নিয়ে ঘরে ঢুকতেই দেখলো এই চিত্র। তুলি খাটের উপর বসে রাগে ফুঁসছে আর শিমলা পুলিশের ন্যায় পরোক্ষ করছে ওকে। তুষি ভ্রু কুঁচকে ঘরে ঢুকলো। লুডুসের বাটি সমুদ্রেটা খাটের উপর রেখে নিজেই বসলো খাটে। তুষি তুলের রাগান্বিত মুখটা দেখে শিমলার দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলো কি হয়েছে। শিমলার ঠোঁট উল্টে হাত নাড়িয়ে বোঝালো কি জানি। তুষি শিমলাকে লুডুসের বাটি ধরিয়ে দিল আর একটা বাটি হাতে তুলে নিয়ে তুলির সামনে ধরে বলল, নে রাগ ঝেড়ে লুডুসটা খা। তুলি মুখ ফিরিয়ে বলল, খাবো না আপা, নিয়ে যা। তুষি বাটিটা তুলির সামনে রেখে বলল, খাবি না কেন? খাবারের উপর কিসের রাগ? শিমলা মুখ ভর্তি লুডুস ও হাত উঠিয়ে বলল, খাবারের উপর না রাগ, ফোনের উপর। তুষি সরু চোখে চাইল শিমলা উদ্দেশ্য করে বলল, মুখের খাবার নিয়ে কথা বলবি না, চুপচাপ খা। শিমলা তাই করলো, চুপচাপ খেতে লাগলো নিজের ভাগের লুডুসটা। তুষি নিচু সুরে জিজ্ঞাসা করলো, ঝরগা করেছিস? তুলির রাগের পরত নেমে এলো, মুখটা কালো করে উপর নিচ মাথা নাড়ল সে। তুষি হাসলো, লুডুসের বাটি থেকে লুডুসটা তুলে বোনের মুখে পুরে দিল। খেয়ে শক্তি জোগাড় কর, ঝরগা কর। পেটে খাবার না থাকলে মাথায় বুদ্ধি আসবে না। তুলির চোখ ছলছল করছে, সে অল্পতে ইমোশনাল কাঁদে কাঁদে মুখ করে লুজটুকু চিবাতে লাগলো। শিমলা কপাল কুঁচকে বলল, সেই তো খেলোই, হুদাই এত নাটক করলো আপার হাতে খাওয়ার জন্য। তুলি খাবারটুকু গিলে চড়া গলায় বলল, তোর সমস্যা কি সাতচুন্নি? সারাক্ষণ আপার ভাগ বসাস কেন? আমার আপা, আমি ভাগ কেন বসাবো? আপা আমাকে বেশি ভালোবাসে। দেখো না, রাতে আমার মাথায় বিলি কেটে ঘুম পাড়িয়ে দেয়। চুপ থাক, একটা দিব, বেশি কথা বলিস। শিমলা ভেঙচি কাটলো। ওর বাটির লুডুসটা প্রায় শেষের দিকে পথে। ও এবার তুলির বাটির দিকে তাকিয়ে বলল, তুমি তো খাবা না বললা, ওইটুকু আমায় দিয়ে দাও। তুলির সাথে সাথে বাটিটা নিজের দিকে টেনে নিল। নজর দিবি না সাতচুন্নি, ও আমি অন্যের জিনিসে নজর দেই না। তুষি নিজের বাটি থেকে অর্ধেক লুডুস তুলে দিল শিমলাকে, খা, ঝরগা করিস না ওর সাথে। তুষির কাজে শিমলা বেজার খুশি হলেও তুলি রাগ করে বলল, ওকে দিলি কেন আপা? দিন দিন স্যাঁচড়া হয়ে যাচ্ছে ও। আমি মোটেও স্যাঁচড়া না, এটা আপা আমায় ভালোবেসে দিয়েছে, তুমি বুঝবা না সিস্টার লাভ। তুলি ভেংসি কাটলো। তুষি হেসে বলল, আমি সন্ধ্যায় একটু আগে খাবার খেয়েছি, খিদা নেই আমার। ও খাক, সারাদিন অনেক পরিশ্রম করে। তুলি আর কিছু বলল না। ওর ভালোবাস লাগে শিমলার সাথে ঝগড়া করতে, পিটাপিটি ভাই বোনের যা হয় আর কি। শিমলা খাওয়া শেষ করে এসে তুষির গা ঘেঁষে বসলো। ওর অনামায়িক আঙ্গুলের আংটিটা দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আপা তোমার হাতে আংটিটা কি সুন্দর লাগছে। তুষি নিজের হাতের দিকে তাকিয়ে হাসলো। শিমলা ফের বলল, শুরু করলো, তোমার বিয়েতে আমি শাড়ি পরবো আপা, খুব মজা করব, খুব সাজবো। হ্যাঁ, আপা তো তোর মজা করার জন্যই বিয়ে করছে। শিমলা হেসে উঠল তুলির কথায়। তুষিকে জড়িয়ে ধরে গলে টুক করে চুমু খেলো। আপা বলো না, তোমার বিয়েতে কী রঙের শাড়ি পরবো আমি? জারুল রং, খুব মানাবে তোকে। শিমলা বেজার খুশি তুষির কথায়। তুলির খাওয়া শেষ হলে ফের ফোনটা হাতে নিল। সাকিব বুক খুলে নতুন উদ্যমে ঝরগা শুরু করতে হবে। খেয়ে দে এনার্জি হয়েছে গায়ে। তুলি সাকিবের ব্লগ খুলতে পরপর কয়েকটা কাউন্টার মারা মেসেজ দিয়ে বেশ উৎফুল্ল অনুভব করলো সে। শিমলা আর তুলি তো দেখলো, একে অপরের দিকে তাকালো। তুষি বলল, কুছ তো গড়বড় হে দয়া। শিমলা মাথা নাড়িয়ে বলল, মনে হয় ভালোবাসা। শিমলার কথা শেষ হতে হাসির রোল পড়ে গেল ঘরে। তুলি
চোরা মুখ করে হাসছে। তুষি আর শিমলা একে অপরকে জড়িয়ে ধরে হেসে গড়াগড়ি খাচ্ছে। তুলি নাকে কান্না করে বলল, আপা তুইও? শিমলা হেসে বলে ওঠে, ইয়া তো ধোকা হে গিয়া তোরে সাত বেহেন। রুবি নিজের কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখেছে। গত দুদিন সময় পায়নি সে। দুপুরের পর থেকে আরিফের সাথে কথা হয়নি রুবির। বলতে গেলে আরিফও এড়িয়ে গেছে, সাথে রুবিও। কিন্তু এক ঘরে থেকে কতক্ষণ কথা না বলে থাকা যায়? আরিফ অফিসের কাজ শেষ করে ঘরে পায়চারি করছে, কখনো খাটে বসছে, কখনো বা উকি দিয়ে দেখছে রুবির কাজ। রুবি সেসব দেখেও পাত্তা দিচ্ছে না। ওকে একটা শিক্ষা না দিলেই নয়। রবির কাপড় গোছানো শেষ হলে কিছুক্ষণ পরেই ও লাগেজের আলমারিটার উপর তুলে রাখার জন্য স্টেপ এনে পাতালো আলমারির সামনে। আরিফ সুযোগ পেয়েই রবির সাহায্য করার সে সুতোয় একটু কথা বলা যাবে। আরিফ রবির পাশে দাঁড়িয়ে সো মেরে ওর হাত থেকে লাগেজটা নিজের হাতে নিল। রবির কপাল জড়িয়ে বলল, আমি তুলে দিচ্ছি বলেই আরিফ লাগেজটা আলমারির উপর তুলে দিল। রবি প্রতি উত্তরে ধন্যবাদ জানানো না দেখে আরিফ আশাহত হলো। ও লাগেজটা রেখে রবিকে বলল, আমি তো ঘরেই ছিলাম, আমাকে বলতা। রবি গভীর শ্বাস ফেলে সরে যেতে যেতে বলল, খেয়াল করিনি। আরিফের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল, খেয়াল করেনি। আরিফকে খেয়াল করেনি সে। রুবি বিছানা ঠিক করতে উদ্যম হলো, বালিশগুলো ছেড়ে সোজা করে রাখলো। আরিফ আবার ওর পিছনে এসে দাঁড়ালো। রুবি আর চোখে দেখলো তাকে, কিন্তু তেমন প্রত্যুত্তর দেখালো না। নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়ল। আরিফ এবার ধৈর্যহারা হয়ে রুবির হাত টেনে ধরে নিজের দিকে ঘোরালো। রুবি সন্দেহ হয়ে হাত ছাড়াতে চাইলো। আমি কথা বলতে চাচ্ছি, বুঝতে পারছো না? কি বলবেন? আরিফ রুবির শাড়ির আঁচলে হাত রাখলে আঁচলটা সরাতে গেলেই বাদ সাধালো রুবি। আরিফ রাগান্বিত দৃষ্টিতে তাকালো, আর রুবি সেই দৃষ্টি অপেক্ষা করে মুখ ঘুরিয়ে নিল। আরিফ দাঁতে দাঁত পিষে বলল, কি সমস্যা তোমার? রুবি নিজের আঁচলটা পরিপাটি করে আরিফের চোখে চোখ রেখে উত্তর দিল, আমি ভোগ করার পণ্য নয়। আপনার স্ত্রীর যথাযথ সম্মান আর ভালোবাসা দিতে পারলে তবেই ছুতে আসবেন, এর আগে আমার ধারের কাছেও ঘেঁষবেন না। আরিফ হাতের মুঠো শক্ত করে রাখলো। আমি তোমাকে ভালোবাসি না, সম্মান করি না। রবি মুগ্ধ হাসলো, তচ্ছিল্য ভরে উত্তর করলো, যখন নিজের কাম চাহিদা মেটানোর সময় আসে কেবল তখনই আপনার ভালোবাসা উঠলে পড়ে। এরপর আপনার যা ব্যবহার তা আমি আর নাই বা বললাম। আরিফ রাগে ফেটে পড়লো। রবি মুখ সামলে কথা বলো, আর আপনি নিজের গলার সুর নামিয়ে কথা বলবেন। বউ হও, আপনার দাসীবান্দি না যে যখন ইচ্ছা আমার উপর চড়া হবেন, এটা আপনি আর আপনার মা দুজনে যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। রবি আর দাঁড়ালো না, নিজের কাজটুকু সেরে বারান্দায় চলে গেল। বই নিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। সংসারে এসব নাটকতার মাঝে নিজেকে হারালে চলবে না তার। এদিকে আরিফ রাগে ফুঁসছে। সে তো এসেছিল মানিয়ে নিতে, সরি বলতে, কিন্তু এই মেয়ে 10টা কথা শুনিয়ে গেল। আরিফও রাগে বেরিয়ে গেল ঘর থেকে। সেলিনা ছেলেকে মুখ কালো করে বসে থাকতে দেখে কিছু একটা ভেবে আরিফের পাশে গিয়ে বসলো। আরিফ ম্যাগাজিনের পাতা উল্টাতে যাচ্ছে। সেলিনা বুঝলো দুপুরের ঝড় রেশ এখনো কাটেনি। বাবা, কি হয়েছে রে, তোর মাথা ব্যথা করে নাকি? আরিফ ম্যাগাজিনের আর একটা পাতা উল্টে উত্তর করলো, না আম্মু, ঠিক আছি। তাহলে বৌমা কিছু বলেছে আবার? আরিফ উত্তর করলো না। সেলিনা পেয়ে বসলো, যেন বইয়ের এত উঠতে দিস না, সময় থাকতে লাগাম টান, নাহলে দেখবি তোরে নাকে দড়ি দিয়া ঘুরাবে। আমার কথা শোন, ওর বাড়ি থেকে বেড়ানো বন্ধ কর আগে। কলেজ তো পাশ করেছে, আর পড়া লাগবে না, এখন সংসার করুক। বাচ্চা হলে বাচ্চা তো মানুষ করা লাগবে। মা যদি বাইরে বাইরে ঘোরে তাহলে বাচ্চা কে পালবে? সংসার কি হবে?
আরিফ চুপচাপ শুনল সেরিনার কথা, ওর মনেও এসব ছিল। সেরিনার উস্কানিতে আর একটু পাকাপোক্ত হলো। জিনিসটা কি হলো বুঝলি? আরিফ মাথা নাড়ল। সেরিনা মুখে কুটিল হাসলো। সে আরিফের পাশ থেকে উঠে গিয়ে বলল, থাক, তুই রাতে রান্না বসাতে হবে, আমি যাই। যেতে যেতে অবশ্য নিজের পায়ের ব্যথাটা অতিরিক্ত রঞ্জিত করে কয়েকবার আল্লাহ কি ব্যথা বলতে ভুলল না। রুবি রান্নাঘরে বাঁধতে হলে আরিফের মন ঘোরাতে হবে। আরিফের মাথায় সেরিনার পেঁচানো জটলা বেশ ভালোভাবে পাকিয়েছে। শীত তাপ নিয়ন্ত্রিত হসপিটালের কেবিনের ভেতর শুয়ে আছে ফারহানা। মুখে অক্সিজেন সেট করা, এখনো হাতে স্যালাইন চলছে, জ্ঞান আছে, তবে শারীরিক দুর্বলতার কারণে ঠিকঠাক চোখ মেলাতে পারছে না। ফারহানা কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলো প্রতীক, ওর পিছনে জুনায়েদ, হাতে নানান রকম ফলাদি আর একটু বড় ফুলের বুকে, যেন নিকট আত্মীয় অসুখের খবর শুনে দেখতে এসেছে তাকে। প্রতীকের ইশারায় জুনায়েদ ফলগুলো নিয়ে রাখলো ফারহানার খাটের পাশে, আর ফুলের বুকেটা নিয়ে ওর বেডের মাথায় পাশেই রাখলো। কাজ শেষে জুনায়েদ চুপচাপ এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইল। প্রতীক প্যান্টের পকেটে হাত গুজে ধীরে পায়ে এসে বসলো ফারহানার বেডের পাশে। স্টিলে বুকে হাত গুজে হাস্য রক্ত ভঙ্গিতে বলল, কই মাঝে যান দেখি তোমার, ফাইনাল খেয়েও মরল না। ফারহানা এদিকে নাজেহাল অবস্থা। প্রতীকের হাবভাব তার বিশেষ সুবিধার ঠেকছে না। সে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। শত্রুকে তরপাতে মারে প্রতীক ফারহানার অবস্থা দেখে মেকি ভাবাবেগ দেখিয়ে বলল, আরে উত্তেজিত হইও না, রিল্যাক্স, আমি জাস্ট তোমাকে দেখতে এসেছি, মারতে আসিনি, ডোন্ট প্যানিক। প্রতীক ফারহানার মাথায় পাশে ফুলের তোড়াটা ইশারা করলো, তোমার প্রিয় গোলাপ দিয়ে বানিয়েছি, ইউ লাভ ইট রাইট। ফারহানার চোখ বড় বড় হয়ে যায়। ফারহানা অনেক আগে থেকেই এক জমা আছে গোলাপ, তার আয়ুরেখার ইতি টানতে একদম মাখন অস্ত্র। প্রতীক খুব ভালো করেই জানে এসব। তার মানে ও ইচ্ছা করে গোলাপ এনেছে। ফারহানা ভয়ে আর আতঙ্কে দুর্বল হাতে ফুলের তোড়াটা ধাক্কা মেরে ফেলে দেয় ফ্লোরে। স্যালাইনের নলটা টান লেগে রক্ত উঠে গেছে স্যালাইনের নলে। প্রতীকের ঠোঁটে পৈশাচিক হাসি। ফারহানা ভেতরে ভয় আরো উৎসাহিত করলো, মৃত্যুকে এত ভয়, তারপরেও আত্মহত্যার চেষ্টা করো। প্রতীক কথা শেষ করে স্ট্যান্ড হয়ে দাঁড়ালো, ফের পকেটে হাত গুজে নিল। ফলের ঝুড়ি গুলোর দিকে তাকিয়ে হাসলো সে, মরার টিকিট দিয়ে গেলাম, আশা করি এবার আর মিস হবে না। ফারহানার চোখ কটরত ও ঝটপটানি দেখে প্রতীক খুশি হলো বোধ হয়, অন্তত চেহারা দেখে তো তাই মনে হলো। প্রতীক ফারহানার অক্সিজেনের মাত্রা কমিয়ে দিল। এতে করে ছটফটিয়ে উঠল ফারহানা। হসপিটালের বেডের সাদা চাদর খামচে ধরে চোখ বড় করে গুলিয়ে উঠল সে। প্রতীক সেদিকে তাকিয়ে ফের অক্সিজেনের মাত্রা বাড়ালো। জোরে জোরে শ্বাস টেনে নিল ফারহানা। সেকেন্ড করাতে আবার একই কাজ করলো প্রতীক। ফারহানার গলা কাটা মুরগির ন্যায় হাত পা ছড়িয়ে দিল। হাতের স্যালাইনের নলে রক্ত উঠে গেছে অনেকটা। এসব দেখে জুনায়েদ ভয় পেল। ভীত কণ্ঠে প্রতীককে ডাকলো সে, স্যার, কি করছেন আপনি? মরে যাবে সে। প্রতীক চাবি ঘুরিয়ে অক্সিজেনের মাত্রা বাড়ালো। শিথিল হলো ফারহানার শরীর, ছটফটান করলো না আর। নতিয়ে পড়ল সাদে বিছানায়। জুনায়েদের বুক ছলকে উঠল। সত্যি মরে ফেললো নাকি ও? ফারহানা বেডের কাছে হন্তদন্ত পায়ে ছুটে এলো। অক্সিজেনের মাস্কে জলাবাষ্প জমেছে, মানে শ্বাস চলছে ওর। বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেলল জুনায়েদ। প্রতীকের দিকে হাসছে, শব্দহীন ত্রুটি হাসি তার। এ তো সহজে মরবে না জুনায়েদ, স্যালাইন চেঞ্জ হয়েছে, প্যারা নিও না। আপনি আমার জান কবজের জোগাড় করে ফেলেছিলেন স্যার। প্রতীক ফারহানার থেকে চোখ সরালেও ফুলের বুকেটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে
দিল জুনায়েদের দিকে। আমাদের নতুন ডিলটা সাইন করার সময় কোম্পানির এমডিকে এই বুকেটা দিবা, আর এই ফলগুলো সব পথ শিশুদের মাঝে বিলিয়ে করে দাও। জুনায়েদ চিন্তায় পড়ল, যদি নাই দেওয়ার হয় তবে শুধু শুধু এগুলা বয়ে আনার কি দরকার? কোনো প্রশ্ন? জুনায়েদ, ইয়া মানে স্যার, এগুলো যদি নাই দিবেন তো আনলেন কেন? আমার টাকার খাবার আমি রাস্তার কুত্তাকে খাওয়াবো, তাও ভালো। এই স্টিল না, এগুলো জাস্ট ওকে হাইপার করার জন্য। জ্ঞান ফেরার পর এগুলো একটা জিনিসও কেবিনে না দেখে ও ভাববে ও হ্যালুসিনেশন করছেন, নিজেকে পাগল ভাবতে শুরু করবে। এমনিতেই ওর পাগল হতে বেশি দেরি নেই। জুনায়েদ মাথা নাড়ল। বসের মাথায় বিটকেলের বুদ্ধি ভরপুর। প্রতীক আর বের হলো কেবিন থেকে। প্রতীক ফারহানার বাবাকে ভুলভাল একটা বেয়ার ওষুধ নাম ধরিয়ে দিয়েছে ডাক্তারকে দিয়ে। ডাক্তারকে বলা হয়েছে ওষুধ খুঁজে পাক বা না পাক ফারহানার বাবা এলে তাকে জানানো হবে। এই ওষুধ আর দরকার নেই। ভদ্রলোক ওষুধ খুঁজছেন হ্যান্ন হয়ে। এদিকে প্রতীক এসে নিজের কাজ সেরে গেছে, তবে বেশিক্ষণ থাকা যাবে না এখানে। যে কোনো সময় ফারহানার বাবা এসে পড়বেন। প্রতীক চলে গেলে জুনায়েদ ফল আর বুকে নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে বসে বুকেটা নিজের কোলের উপর রাখলো জুনায়েদ। কি মনে করে বুকেটার ফুলগুলো ঠিকঠাক করতে গিয়ে দেখলো ভেতরে গোলাপ তো দূরে থাক, গোলাপের পাতাও অস্তিত্ব নেই। জুনায়েদ তখনই চমকিত হয়ে তাকালো প্রতীকের দিকে। প্রতীক সেদিকে মুদ্রা হাসছে। জুনায়েদের রিয়াকশন বোধহয় ওর জানার ছিল। জুনায়েদ অবাক হয়ে বললেন, স্যার, গোলাপ তো নেই, তাহলে ওখানে যে বললেন? তুমি বুঝবা না জুনায়েদ, অফিসে চলে, অনেক কাজ বাকি, বলেই সিটের সাথে হেলান দিয়ে আরামে চোখ বুঝলেন প্রতীক। ফজরের আজান পড়তেই ঘুম ভাঙল তুষি। শিমলা আর তুলিকে নামাজের জন্য ডেকে অজু করতে গেল তুষি। অজু শেষে ফিরে দেখে দুজনেই ওভাবে ঘুমিয়ে আছে। তুষি আবারও ডাকলো দুজনকে, এই তুলি ওঠ, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে আবার ঘুমাবি, ওঠ। তুলি বিরক্ত হলো করো বলল, 5 মিনিট ঘুমাবো আপু, ডাকিস না। তুষি আর একটা ধাক্কা দিল ওকে। অজ্ঞাত উঠতেই হলো তুলির। তুষি এবার শিমলার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে ধীরে রাখলো। শিমলা, ওঠ সোনা, নামাজের রক্ত শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। শিমলা ঘুমের মধ্যে নড়েচড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। বেশ রাত জেগে পড়েছে কাল রাতে। সকালে ঘুম থেকে উঠতেই চোখ, তাই কষ্ট হচ্ছিল বেচারির। ওঠ আপু, আবার নামাজ পড়ে ঘুমাবি, 9টার আগে কেউ ডাকবে না। নামাজ না পড়লে হয় পরীক্ষা, না হয় সামনে, বেশি বেশি দোয়া করতে হবে, উঠে পড়। শিমলা পিট চোখ মেলে তুষিকে দেখে হেসে মাথাটা আবার কোলে এলিয়ে দিয়ে চোখ বুজে, একটু ঘুমায় আপা, ঘুম ছাড়ে না তো। তুষি মাথায় হাত বুলিয়ে দেয়, পরপর মমতায়, পরে ঘুমাবি, কেউ ডিস্টার্ব করবে না। আপার কোল থেকে বহু কষ্টে মাথা তুলে চোখ মেরে তাকালো। শিমলা শরীরটা টেনে টুনে সোজা হয়ে বসে, চোখ চুলকে হেঁটে যায় বাথরুমের দিকে। তুষি তো দেরি করে না, আজ স্কুল আছে, তাই তাড়াতাড়ি সকালে কাজ সারতে হবে। জায়নামাজে বিছিয়ে নামাজ আদায় করে নেয় তুষি। ওর নামাজ শেষ হতেই শিমলা আর তুলি নামাজ আদায় দাঁড়ায়। তুষি রান্নাঘরের দিকে যায়, সকালে নাস্তা বানাতে হবে। রাজিয়ার শরীরে তেমন ভালো নেই, তাই ডাকেনি তুষি। আটা বের করে গরম পানিতে আটা মেখে নেয় রুটির জন্য। রুটি, ডিম ভাজা আর ডাল রান্না করে তুষি। দুপুরের রান্না রাজিয়া আর তুলি মিলেই করে নিবে। শিমলা নামাজ পড়েছে ঢুলে ঢুলে চোখে। নামাজ শেষে বিছানা ওঠার এনার্জি হয়নি আর। বিছানায় থেকে বালিশ নামিয়ে যায় নামাজের উপর শুয়ে পড়েছে সে। তুলি পড়ার টেবিলে গেল। সামনেই ইনকোর্স এক্সাম, পড়াশোনা লাটে তুলে দিয়েছে কয়েকদিনে। পরীক্ষায় ফেলও জুটবে না পড়তে না বসলে। আবার ক্লাস তো আছেই, 10টা থেকে কলেজ যেতে হবে তাকে। কাল রাতে ঝড়কার পর আবারও সাকিবের পলক করেছে তুলি। যতই হয়ে যাক
ওই ছেলের কান না ধরা অবধি তুলি কিছুতেই ব্লক খুলবে না। সকাল 8:30। তুষি রান্না শেষ, সকালের নাস্তা সেরে রেডি হয়ে নিয়েছে সে। আজ থেকে আবারও টিউশনি আর স্কুল শুরু। বোরকা হিজাব নিকাব ঠিক করে বাসা থেকে বেরোলো তুষি। আজ একটু আগেই বেরিয়েছে, দেরি হওয়ার কথা নয়, পায়ে হেঁটেই যেতে পারবে সে। বাসার গেট পেরোতেই ফোন বেজে উঠল তুষির। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো হাবিবা ফেরদৌসীর কল। অবাক হলো তুষি, হুট করে উনি কেন ফোন দিবেন? হাঁটতে হাঁটতে ফোন রিসিভ করলো তুষি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মামুনি কেমন আছো? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি তো আর কিছু বললা না আমাদের বাড়িতে কবে আসছো? হাবিবা এমনভাবে কথাটা বললো যেন বাড়ির বউকে জিজ্ঞাসা করছে সে কবে শ্বশুর বাড়ি পা রাখবে। তুষি ফের জিজ্ঞাসা করলো, কি বললেন আন্টি? মানে আমাদের বাসাটা ভাড়া হবে তো তুমি বললে আমাকে জানাবার, তো কিছুই বললা না। তুষি বিপাকে পড়লো, সে তো ভেবেই রেখেছিল এই বিষয়ে, তবে বাসা পরিবর্তন করবে এটা সে নিশ্চিত। তুষি একটু ভেবে হাবিবাকে বলল, আন্টি ওই দিন তো আপনি বাসা ভাড়াটা ঠিকঠাক বললেন না। হাবিবার পাশেই ফিফা বসে আছে, ওর সামনে খাতা কলম। ফিফা চটপট খাতায় কিছু একটা লিখে হাবিবার সামনে ধরল। বাড়ি ভাড়া 7,000 টাকা দিও, আর গ্যাস বিলটা তো সিলিন্ডার সেটা ওদিন বললাম, বাকি পানের বিলের দরকার নেই। ফিফার এই লেখাটা হাবিবা পড়ে শোনালো তুষিকে। আগেরবার ভাড়া এত কম শুনে যেই সন্দেহ হয়েছিল সেটা কেটে গেল তুষির। আন্টি আমি তো স্কুলে যাচ্ছি, বিকালে আপনাকে জানাই। আচ্ছা ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেই ফোনটা কেটে দিলেন হাবিবা। ফিফার দিকে তাকিয়ে হাসলেন মিটমিটিয়ে। ফিফা সন্দেহের তাপে বলল, কাহিনী কি খুলে বলো আম্মু, তোমার হাবভাব আমার অন্য কিছু ঠেকছে। বাই চান্স তুমি কি সেদিনের ঘটনাকে এই আপুর কথাই বলেছিলে? হাবিবা চোখ নামিয়ে ঠোঁটে হাসি প্রশান্ত করলো। ফিফা যা বোঝার বুঝে গেছে, তার মায়ের বুদ্ধি একেবারে পাক্কা, কিন্তু প্রতীক জানলে রক্ষা থাকবে না। ফিফা চিন্তিত সুরে বলল, আম্মু সব ঠিক আছে, কিন্তু ভাইয়া জানলে কিন্তু খুব রাগ করবে। হাবিবা ফেরদৌসী পাত্তা দিল না। ফিফার কথা শুনে বাঁকা হেসে বলল, ও আমার পেটে হয়েছে, আমি এসব ওর 1 সেন্টিমিটার হলেও ওর উপর দিয়ে যায় এই মেয়ে। আমার প্রতীক একবারের যোগ্য, আমার বাড়ির বউ, একে করেই ছাড়বো আমি, যে কোনো মূল্যেই হোক। আমি বুঝলে তুমি তুমি বুঝলে কিভাবে যে সে ভাইয়ার জন্য পারফেক্ট? তো কি মনে হয় পারফেক্ট না? হেয়ালি করো না তো আম্মু, কোনো রহস্য অবশ্যই আছে, না হলে এক দেখায় কাউকে নিজের বাড়ির বউ করতে এত মারিয়া হবার মানুষ তো তুমি না। এত বুঝিস, এবার আমাকে শুধু সাহায্য কর। যা, তুষিকে এই বাড়ির বউ করে আনতে পারলে তোর জন্য স্পেশাল গিফট আছে। ফিফা চোখ ছোট ছোট করে তাকালো মায়ের দিকে। খুশ অফার করছো আম্মু? যা মনে করিস, লাভ কিন্তু তোরই। ফিফা গালে হাত দিয়ে ভাবলো কিছুক্ষণ, ফের একগাল হেসে মায়ের সাথে হাত মেলালো। ভাই আর বিয়েতে কিন্তু তুমি নতুন শাড়ি চাই আমার। হাবিবা হেসে ফেললো মেয়ের কথায়। সোফা থেকে উঠে রান্নাঘরে যেতে যেতে বলল, একটা জায়গায় 3টা পাবি, শুধু আমাকে হেল্প করবি, এতেই হবে। প্রতীক নিচে নামছিল সিঁড়ি বেয়ে। মায়ের কথা কানে যেতেই ও জিজ্ঞাসা করলো, কি কাজ আম্মা? হাবিবা আর ফিফা দুজনেই তাকালো প্রতীকের দিকে। ফিফা বসা থেকে উঠে প্রতীকের কাছে গিয়ে বলল, কিছু না ভাইয়া, আম্মু পিঠা বানাবে এজন্য হেল্প চাচ্ছে। আম্মু ওই গরমে আপনার পিঠা বানানোর কি দরকার? ফিফা আগ বাড়িয়ে বলল, আমি খেতে চেয়েছি ভাইয়া। প্রতীক বউ কষল, তুই আবার কবে থেকে পিঠা খাওয়া শুরু করলি? কেন, আমার পিঠা খাওয়া নিষেধ নাকি? অন্য সময় তো মেরেও খাওয়ানো যায় না, আজকে নিজে থেকেই খেতে চাচ্ছিস? এত পরিবর্তন? হাবিবা রান্নাঘর থেকে ডেকে উঠলেন, প্রতীক তোকে না কি নাস্তা দিব? খিচুড়ি রান্না করেছি, খাবি নাকি? এসব
ওটেস বানাবো। হাবিবার কথায় দুই ভাই বোন বোন সেখানেই থেমে গেল। প্রতীক টেবিলে বসতে বসতে বলল, খিচুড়ি দাও আম্মা, অফিস যেতে হবে, মিটিং আছে আজ। হাবিবা প্লেটে খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা সাজিয়ে আনলো। ফিফাও ডাকলো খেতে বসতে। প্রতীক খাওয়া শুরু করতেই পাশের চেয়ারটা টেনে বসলো হাবিবা। ওর প্লেটে আমের আচার তুলে দিল। প্রতীক চুপচাপ খাওয়া শেষ করলো। বেসিনে হাত ধুয়ে তোয়ালে হাত মুছে বলল, আম্মা কয়েকটা দিন একটু ব্রেক নেন। আমি যখন আপনার শর্তে রাজি হয়েছি আমি অমত করব না, তবে এত দ্রুত এসব করা দৃষ্টিকটু দেখায়। হাবিবা বুঝে গেল প্রতীক কোন বিষয়ে কথা বলছে। ফিফা বুঝতে বাকি রইল না। হাবিবা ছেলের কথা শুনে গম্ভীর মুখ করে বলল, ফারহানাকে যখন তুমি বিয়ে করতে চেয়েছো আমি তোমায় বারণ করিনি। ছেলের সুখকে, ছেলের পছন্দ নিজের সুখ আর পছন্দ বলে জেনেছি। এবার আমি আগে বলে রেখেছি তোমাকে, আমি আশা করছি তুমি আমাকে আমার কাজে বাধা দিবা না। প্রতীক, এটা তোমার মায়ের আদেশ, আমার পুত্রবধূ এবার আমি পছন্দ করে আনবো। প্রতীক কিছু বলতে গিয়েও থেমে গেল। হাবিবার সাথে তর্ক করে কোনো বোধ করেনি, আর কখনো করবে না। প্রতীক শান্ত গলায়, যেটা ভালো বুঝো করো বলে চলে গেল। গতকাল থেকে রুবি আর আরিফের কথা হয় না। আরিফ দু একবার চেষ্টা করলেও রুবি একেবারেই এড়িয়ে চলছে তাকে। সকালে আরিফের যখন অফিসে গেছে তখন রুবিকে খুঁজেছে সে, কিন্তু পায়নি। রুবি ইচ্ছা করে ছাদে গিয়ে বসেছিল। আরিফের গেট দিয়ে বেরিয়ে যেতে দেখলে তারপর ঘরে এসেছে রুবি। দুপুরে ওই সময়টা রুবি আর সেলিনা দুজনেই কেবল কেবল থাকেন বাসায়। সেলিনা রান্নাঘরে রান্নার জোগাড় করছিলেন। রুবি রান্নাঘরে আসেনি, ঘরেই ছিল। সেলিনা কাজ সেরে আরিফের ঘরের দিকে গেল। দরজা ছিটকে নিয়ে আটকানো দেখে জোরে জোরে ধাক্কাতে লাগলো তিনি। বৌমা দরজা খোলো। রুবি বই ছেড়ে উঠে দরজা খুললো। সেলিনা ওকে অপদস্থ দেখে বলল, রান্নাঘরে এসো। দিনের বেলা ঘরের দরজা দিয়ে কি করছো? পড়ছিলাম। বিয়ে হয়েছে, সংসার, রান্না বান্না তো মন দাও। পড়াশোনা আর করা হবে না, সেটাও কি আপনি ঠিক করে দিবেন? কাটকাট উত্তর। রুবির চেহারা ভয় বা জড়তা নেই, থাকবেই বা কেন? সে কি এখানে আশ্রিতা নাকি? বিয়ে করে এনেছে তাকে, এই বাড়ির অধিকার আছে তার। এদিকে সেলিনা রেগে আগুন। উনি এক প্রকার তেড়ে এসে রুবির কাছে দাঁড়ালেন। মানে কি বললা তুমি? মানে হলো ছেলের জীবনের নারী নক্ষত্র সবই তো আপনি ঠিকই করেন, এখন আমি পড়াশোনা কন্টিনিউ করব কিনা সেটাও আপনি ঠিক করবেন। বাড়াবাড়ি করছো তুমি বৌমা। রবি পাত্তা দিল না, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আপনার কথার উত্তর করছি মাত্র, বাড়াবাড়ির কি দেখলেন? সেলিনা ফসফস করছে সাপের ন্যায়। আজকে আরিফ আর ওর বাবা আসুক, তুমি এমন বেয়াদব আগে জানলে কি করতেন? ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতেন। সেলিনার মুখের আদল পরিবর্তন হলো। মুখের রাগ সরে স্থান করে নিল চতুর হাসি। না, ছেলের প্রেমিকাকে মেনে নিতাম। রবির দীপান্তময় চেহারা মুহূর্তে ধূসর হলো শাশুড়ির কথায়। এতক্ষণ মুখে মুখে উত্তর করলো, এর পরিপ্রেক্ষিতে কিছু বলার সাহস পেল না রুবি। বদনে আদর নামলো রমণীর বুকের মধ্যে। সন্দেহিত ভয় আর আকর্ষিত কল্পনা দিদন্ত শূন্য হলো পড়ল রুবির। চেহারা ভর করলো নোনা জল। সেরা মুখ বাঁকিয়ে চলে গেছেন। রুবি নিঃশব্দে ঘরে ঢুকে গেলে দরজা আটকে খাটের উপর গিয়ে বসলেন। চোখের পানি বাদ মানছে না রবির। তার স্বামীর প্রেমিকা ছিল, সে জানতো না এখন আছে কিনা তাও জানে না রবি। যদি এখানে থাকে
আরিফের মা তো এখনই চাচ্ছে তাকে আরিফের থেকে আলাদা করতে। না মা ভক্ত আরিফ যদি মায়ের কথা শুনে রুবিকে ছেড়ে দেয়, ভয় পায় রুবি। সে শক্ত হলো, স্বামীকে প্রচণ্ড ভালোবাসে। আরিফ তার জীবনে প্রথম পুরুষ, তাকে ছাড়ার কথা ভাবতেও পারে না রুবি। ফারহানার শারীরিক অবস্থা স্থিতিশীল, যদিও এখনো অনেকটা দুর্বল, কিন্তু তা কাটিয়ে উঠবে দ্রুত। ফারহানা গতকাল থেকে ভয়ে আছে। প্রতীক যে এসেছিল আর তাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, তা কেউ বলতে পারেনি। ফারহানার জ্ঞান ফেরার পর যখন ফারহানা আতঙ্কিত হয়ে নিজের গুটিয়ে নিচ্ছিল, তখন তো আশেপাশ থেকে চোখ বুলে প্রতীককে খুঁজছে, কিন্তু প্রতীক ছিল না। আর না ছিল তার আনা সেই ফুলের বুকে। আর ফলগুলো ফারহানা হিসাবে মেলাতে গিয়েও পারল না। এসব তার ভাবনা, পুরোটাই এত বাস্তব অনুভূতি দেওয়া কল্পনা। ফারহানার বাবা যদিও ভাবছে ডিভোর্সের কারণে ফারহানার আত্মহত্যার চেষ্টা করেছে, উনি পরোক্ষণভাবে প্রতীককে দায়ী করেছে, কিন্তু ফারহানার কৃতকর্ম মনে করতেই আবার সেই ভাবনার ভাটা পড়ে। ফারহানার চোখ বন্ধ করে শুয়েছিল হসপিটালের বেডে, ওর বাবা পাশেই ছিলেন। তিনি আস্তে করে ফারহানকে ডাকলেন, ফারহানা। ফারহানা চোখ মেলে তাকালো বাবার দিকে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার সেই বন্ধু কোথায়, যার জন্য তোমার ডিভোর্স হলো? ফারহানা বুঝলো তার বাবা সাব্বিরের কথা জিজ্ঞাসা করছেন। সাব্বিরের কথা মনে পড়তেই ফারহানার মনে পড়ল সেই ঠান্ডা হুমকি। সাব্বির তো বলেছে ফারহানার টাকা না দিলে নাকি ওর ভিডিওগুলো ভাইরাল করবে। ফারহানা তো টাকা দেয়নি, তাহলে ওর ওই নোংরা ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। কি হলো, কোথায় সে? ফোন করো, যদি ছেলে ভালো হয় আমি তোমাদের বিয়ে করিয়ে দিব। ওর জন্যই তো ডিভোর্সটা হলো। আমার একমাত্র সন্তান তুমি, ফেলে তো আর দিতে পারি না। ফারহানা শুনছে বাবার কথা, ওর চিন্তা অন্যদিকে। ফারহানা ধীরে ধীরে কথা বলল, বাবা আমার ফোনটা এনে দিবা। ভদ্রলোক মাথা নাড়ল। ফারহানা ফোন আনা হয়েছিল সাথেই। উনি ব্যাগ থেকে ফারহানার ফোন বের করে ফারহানা হাতে দিলেন। ফোনের ডাটা কানেক্ট করতে নোটিফিকেশনের নন স্টপ শব্দ, ফোন হ্যাং হওয়ার জোগাড়। এর মধ্যে সাব্বিরও অনেকগুলো মেসেজ। ফারহানার চোখ পড়ল শেষ মেসেজটা, ইউর টাইম ইজ ওভার ফারহানা, এনজয় আওয়ার্স ভিডিও নাও। ফারহানা হাত কেঁপে উঠল, দ্রুত মেসেজগুলো ঢুকলো ইনবক্সে। নতুন সাজানো বেশি মেসেজ, রিকোয়েস্ট, সব নোংরা মেসেজ ভরপুর। ওর আর সাব্বিরও অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল ভিডিওগুলো একে পাঠিয়েছিল তারা। ওই ফারহানার দুনিয়া দুলে উঠলো। ওর ফোনটা হাতে সব ফসকে পড়ে গেল। হসপিটালের মেঝেতে ঝনঝনে শব্দ তুললো। ফারহান নিজের চুল খামচা ধরে চিৎকার করে উঠলো, সাথে সাথে চোখ পা ঝাঁপিয়ে কাঁদতে লাগলো। ফারহানার বাবা ভয় পেলেন, তরুণ এগিয়ে এলেন মেয়ের কাছে। উদ্ভূত হয়ে বললেন, কি হয়েছে, এমন করছো কেন মা? ফারহানা গগন বিদ্রোহী চিৎকার দিয়ে বলে উঠল, আমার সব শেষ বাবা, আমি শেষ, ধ্বংস হয়ে গেলাম আমি। আমার পাপ আমাকে ধ্বংস করে দিল বাবা। আমার বিশ্বাসঘাতকতা আমাকে নষ্ট করে দিল। আমার আর কিছু রইল না বাবা। তুলি কলেজের গেছে, বাসায় এখন শিমলা, রাজিয়া আর মাহবুব জামান আছেন। এখন সময় দুপুর প্রায় 1:30। রাজিয়া দুপুরে রান্নার পাট চুকিয়ে গোসল সারতে গেছেন। শিমলা গোসল সেরে নামাজ পড়ে অপেক্ষা করছেন তুষি আর তুলির জন্য। আপনাদের ছেড়ে ওর খেতে ইচ্ছা করে না। মাহবুজ্জামান ঘরে এসে বসেছেন। উনি এখন অনেকটাই সুস্থ। ঘর ফাঁকা থাকায় সেই সুযোগে শিমলা ফাহমিদের মেসেজ করছিল, আজ তো কোচিং নেই, দেখা হবে না দুজনের। শিমলার মন খারাপ লাগছে, পরীক্ষার টেনশনে মাঝে ফাহমিদের সন্ধিতা পেলে স্বস্তি মেলে শিমলার। আজকে আমার কোচিং নেই, দেখা হবে না। সাথে সাথে রিপ্লাই আসে ফাহমিদের থেকে, আই মিস ইউ মাই স্বামী।
শিমলা শিমলা আসলেই তাকে মিস করছে, কিন্তু কিভাবে বলবে, লজ্জা লাগছে তো, তবু ছোট্ট করে উত্তর করে দিল ফাহমিদ আবারও সাথে সাথে রিপ্লাই করে, আমি আসবো। শিমলা দ্রুত হাতে টাইপ করে, এখানে কিভাবে, যদি কেউ দেখে ফেলে? দেখবে না, আসছি আমি তোমাকে দেখে তবে আজকে বাসায় ফিরবো। এখন কোথায় আপনি? ভার্সিটিতে আছি, ক্লাস বাকি, আর একটা শেষ করে আসছি আমি। আই ওয়েট ফর মাই শিমু। খুশি হলো শিমলা। ফাহমিদ সত্যি ভীষণ যত্নবান মানুষ। শিমলা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে তার প্রতি। ভালো লাগা থেকে কখন যে গভীর প্রণয়ে ডুব দিয়েছে তা টেরই পায়নি শিমলার অবুঝ হৃদয়। সে কেবল জানে ফাহমিদ তার, একান্তই তার। ভালোবাসার কোনো আলাদা ভেরিফিকেশন সে করবে না প্রাণ পুরুষের জন্য, কিন্তু ফাহমিদ তার জীবনে এমন এক মানুষ যে সাথে থাকলে গিরিপথ সমতল মসৃণ হয়। শিমলা আবারও উত্তর পাঠায়, সাবধানে আসবেন, দুপুরে খেয়ে নিয়েন। হামিদের উত্তর আসে, অ্যাস ইয়োর উইশ মাই লেডি। এখন ক্লাসে যাচ্ছি, মেসেজ দিবে পরে, ফোনে কাছেই রাখবো। আচ্ছা। শিমলা ফোন রাখতে যাচ্ছিল, তখনই আবার মেসেজ আসে ফাহমিদের, অ্যান্ড আই লাভ ইউ শিমু, টুডে টুমোরো ফর এভার। শিমলার চোখের পাতা কেঁপে ওঠে, চঞ্চল হৃদয়টা বোধ হয় আরো চঞ্চল হয়ে উঠেছে। ও আওয়াজে নিজেই শুনতে পাচ্ছে। শিমলা কান গরম হয়ে উঠেছে তার। ফাহমিদ ফের মেসেজ করে, ডোন্ট গেট মি, অ্যান্সার ইট। শিমলা লজ্জুক কথায় বদলে কোনো মতে টাইপ করে, তুমি। অতপর মেসেজটা সেন্ড করে মুখ ঢেকে বসে থাকে। এদিকে ফাহমিদের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। তার চঞ্চল প্রজাপতি তাকে ভালোবাসি বলেছে, হোক সে অন্য কায়দায়। লজ্জা কাটাতে পরামর্শীয় সময় দেবে ফাহমিদ। তারা কিসের? যে সময় আছে হাতে। এই নারী তার জীবনের প্রথম, এই নারী শেষ। শিমলাকে না পেলে ফাহমিদ প্রাণহীন, জ্বরগ্রস্ত। তার শরীরের কেবল নিজের আত্মাটা তো এই দুষ্ট মেয়ের কাছেই পড়ে থাকে। মাহবুবুজ্জামান ফোন বেজে উঠল। শিমলা নিজের ফোনটা রেখে বাবার ফোন নিয়ে অন্য ঘরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে ডাক ছেড়ে বাবার উদ্দেশ্যে, আব্বু আপনার ফোন এসেছে। মাহবুবুজ্জামান ভেতরে ডাকে শিমলাকে। শিমলা ফোনটা নিয়ে বাবার হাতে দেয়। মাহবুবুজ্জামান ফোন হাতে নিয়ে শিমলাকে জিজ্ঞাসা করে, কে ফোন দিয়েছে? শিমলা মাথা নাড়িয়ে বলে, যায় না আব্বু, নাজির নামের কেউ। মাহবুবুজ্জামান শিমলার ঘর থেকে চলে যেতে বলে। শিমলা তাই করে। মাহবুবুজ্জামান ফোন রিসিভ করে দরজা আটকায় দেয়, কপালে ভাঁজ ফেলে সাবধানে গলায় ফিসফিসিয়ে বলে, তোমাকে না বলেছি আমি বাসায় থাকলে ফোন দিবা না, আবার কেন ফোন দিয়েছো? ও পাশের কথা শোনা গেল না, তবে তার কথা শেষে হতে মাহবুবুজ্জামান পুনরায় রেগে গিয়ে বলল, তুষির বিয়ে 1 মাস পরেই, আপাতত চুপ থাকো, বিয়েটা হয়ে গেলে টাকা হাতে পাবো, তোমাকে দিয়ে দিব তোমার ভাগের টাকা। ওপাশের কথা এবারও শোনা গেল না, তবে মাহমুদজামান উত্তেজিত হয়ে উত্তর করলো, তোমাকে কম টাকা দেই না আমি। তুষির বিয়ে ঠিক করেই দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? খবরদার বলছি, নিজের সীমানার মধ্যে থাকো, নইলে কানাকড়িও পাবা না। ফোনের ওপাশের লোকটার পরিবর্তনের কথা হয়তো মাহমুদজামানের জন্য বেশি সুখের ছিল না। ওনার তেজ রাগ সব নিমিষেই উধাও হয়ে গেল। কণ্ঠে ভেঙে এলো অসহায়ের ন্যায়, তোমাকে আমি যথেষ্ট দিচ্ছি নজির। আমার মেয়েরা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদের উপর অবিচার করলে ওরা আমাকে শ্রদ্ধা করে। সেদিন পাওনাদাররা এসেছিল বাসায়, আমি লুকিয়েছিলাম, ওরা সামাল দিয়েছে। সব সত্যি জানাজানি হলে আমি ওদের কাছে এই জায়গাটা ধরে রাখতে পারবো না। আশা করি তুমি বুঝবা আমার কথা। আর শিমলা, তুলি ওরাও আছে তুষির পরে। টাকা
তুমি পাবাই আগের যেমন পেতে। মাহবুব জামান বাকি কথা শেষ করতে পারল না, এর আগেই দরজা ধাক্কানোর শব্দ, রাজিয়া কণ্ঠ ভেসে এলো। মাহবুব দ্রুত ফোন কেটে দিয়ে নাম্বার ডিলিট করে দিলেন। ফোনটা খাটের পাশে রেখে গিয়ে দরজা খুলল। রাজিয়া দরজা ঠেলে ঘরে ঢুকলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, এই দুপুরবেলায় দরজা দিয়ে রেখেছো কেন? আর ভাত খাবেন না? ওর গরম তো, তাই একটু দরজা আটকে শুয়েছিলাম। বাসায় মেয়ে আছে, এলোমেলোভাবে দরজা খুলে তো আর ঘুমানো যায় না। কিন্তু আমার তো মনে হলো আপনি ফোনে কথা বলছিলেন। থমথম খেলেন মাহবুব। মুখে হাত দিয়ে নজর লুকানো যেন রাজিয়ার থেকে। আলনার উপর থেকে স্যানিটারি গেঞ্জি তুলে গায়ে নিয়ে বললেন, ফোন আসেনি কি না কি শুনে তুমি তুষির মা? চলো খাবার দিবে, ওষুধ আছে আমার। এরপর এক প্রকার ঘর থেকে পালিয়ে গেলেন মাহবুব। রাজিয়া সন্দেহ কমল না। তিনি ফোন হাতে নিলেন, মাহমুদ জামানের কল লিস্টে গেলেন, কিন্তু সন্দেহ ইনকামিং বা আউটকামিং কোনো কল নেই। অর্থাৎ মাহমুদুজ্জামান কথা বিশ্বাসযোগ্য, কিন্তু রাজিয়া কেন যেন মনে মানছে না। সে বাইরে থেকে স্পষ্ট শুনছে তুলসী, তুলি আর শিমলার নাম, বাকি কথা না শুনলেও এটুকু শুনেছে, আব্বু আপনার কখন আসবেন? ক্ষুধা লাগছে আমার নাকে। কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো শিমলা। রাজিয়া ফোন রেখে দিলেন জায়গাতে। চুলের ভেজা গামছাটা খুলে সেটা দিয়ে মুখ মুছলেন। গরমের সময় আরাম লাগে এতে। তার ক্ষুধা লাগলে তুই খা, তুষির টিউশন আছে স্কুলের পর, ওটা পড়ানো শেষ হলে তারপর আসবে আমি। তুলির ক্লাস শেষ করে আসতে 3টা বাজবে। মন খারাপ করে মুখটা বেজার করে শিমলা ঘাড়ের উপর পা তুলে বসে মুখ লটকাছে বলল, একটা ফোন করো না বড় আপাকে, কখন আসবে? তোর বেশি ক্ষুধা লাগলে তোর আব্বুর সাথে বসে যা, জ্ঞান জ্ঞান করবি না কানের কাছে। শিমলা দুঃখে খাটের উপর শুয়ে পড়ল। দুটা গড়াগড়ি খেয়ে বলল, আম্মা আপার বিয়ের ডেট কবে? তোর পরীক্ষা শেষ হলেই ডেট ফাঁকা হবে। মাথা নাড়ল শিমলা। রাজিয়া ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল কি ভেবে যেন শিমলাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে শিমলা, তোর আব্বু কি কল আসছিল মাত্রই? শিমলা শোয়া থেকে উঠতে উঠতে বলল, হ্যাঁ মাত্রই তো আসলো, তুমি গোসলে ছিলা, আমি তো ওই রুমে থেকে ফোন এনে দিলাম। সন্দেহ সত্যি হলো রাজিয়ার। তোর আব্বুর ওই ফোনে ফোন দিচ্ছিল? হ্যাঁ তো ওটাই তো তো ফোন আসলো। রাজা নিশ্চিত হলো মাহমুদুজ্জামানের কথা বলার পর নাম্বার ডিলিট করে দিয়েছেন। রাজিয়া আবার জিজ্ঞাসা করলেন, কে ফোন করেছিল দেখেছিস? নজির নামে কেউ। ফোন ধরতেই তো আব্বু আমাকে বলল ঘর থেকে চলে যেতে, তারপর দরজা আটকে দিয়েছিল মনে হয়। কিন্তু নাজিরটা কে আম্মু? চেনো তুমি? শিমলার কোনো কথা আর কানে ঢুকছে না রাজিয়ার। নাজির নামটা যথেষ্ট ছিল তাকে এলোমেলো করার জন্য। রাজিয়া হুট করে ধমকা হওয়ার গতিতে বেরিয়ে গেলেন ঘর থেকে। শিমলা তাজ্জব বনে গেল যেন। হঠাৎ হলো কি ওর মায়ের? তুষির স্কুল ছুটি হয়েছে, ও টিউশনে আছে এখন। অন্য দিনের তুলনায় আজকে অন্যমনস্ক তুষির স্টুডেন্ট তানিয়া অনেকক্ষণ ধরে তুষিকে ডাকছে। তার লেখা শেষ, ম্যাম খাতা দেখবেন, কিন্তু ম্যামের কোনো হুঁশই নেই যেন। তানিয়া এবার একটু জোরে ডেকে উঠল তুষিকে, মিস খাতা দেখবেন না? ঘোর কাটল তুষির। হ্যাঁ তোমার লেখা শেষ। তানিয়া খাতা বাড়িয়ে দিল, ঠোঁট চোখ করে বলল, সেই কখন থেকে আপনাকে ডাকছি মিস, আপনি শুনছেন না? তুষি তানিয়ার খাতা দেখতে শুরু করলো। তানিয়া 2য় শ্রেণীতে পড়ে, বয়স আন্দাজ মেয়ে, বেশি পাক না। তুষির সাথে হাজারটা জিনিস নিয়ে গল্প করে, দুনিয়ার সব গানের রিহার্সেল বোধহয় এই পিচ্চির গোলে খাওয়া। এদিকে তুষি 30 পেরিয়ে গেলেও এসব সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে। শেষ কবে একখানা সিনেমা দেখেছে তাও হয়তো মনে করতে পারবে না। তানিয়া
খাতা দেখা শেষে তুষির পরের দিনের পড়াগুলো ডায়েরিতে লিখে দিল। ব্যাগের কলম ঢুকাতে ঢুকাতে তুষি বলল, তো আজকে আমাকে কোন গান শোনাবা তুমি? তানিয়া মাথা নিচু করে বলল, আজ গান শোনাতে পারবো না মিস, আমার গলা ব্যথা, টনসিল ফুলেছে। বেচারি মুখ ভার দেখে তুষির খারাপ লাগলো। এমন চঞ্চল বাচ্চা মুখ গোমড়া করে রাখলে তার ভালো লাগে। তুষি হাত বুলিয়ে দিল তানিয়ার চুলের ভাঁজে, স্নেহভরা কণ্ঠে বলল, সুস্থ হও, তারপর গান শুনবো। তানিয়া মাথা নাড়ল, তবে নিজের প্রতিভা সে ম্যামকে না দেখালেই হয়। তুষি উঠতে নিলে তানিয়া চটপট হাত চেপে ধরল। তুষি উৎফুল্ল হয়ে বলল, ও মিস, কবিতা শোনাই? তুষি সন্দেহ হয়ে, শোধায় পারবা? তানিয়া চটপট মাথা নাড়ল, অতঃপর চেয়ার থেকে এক প্রকার লাফিয়ে নেমে পড়ে তুষির সামনে দাঁড়িয়ে নাটকীয় কায়দায় গলা ঝেড়ে নেয়, আমার নাম তানিয়া রহমান, আজ আমি আপনার জন্য একটা কবিতা আবৃত্তি করব। তুষি মুচকি হাসে। তানিয়া যুদ্ধক্ষণে উচ্চারণে অসুবিধা হয়, তুলতে যায় সে। আবৃত্তি না বলে অবৃত, অবৃত বলা বৃত্ত, আর বৃত্তি অবৃত্তি। তুষি হাল ছাড়ে, ছোট্ট মানুষ, এত কষ্ট না দেওয়াই শ্রয়। আচ্ছা হলো একই, তুমি বলো। ফের গলা ঝাড়ে তানিয়া হাসি মুখে আবার শুরু করে। কবিতার নাম পড়াপড়ে লিখেছেন রক্ষিকান সে। বিচারি কবির নাম বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুধে পান, দুধ না বলে দুগ্ধ। ঠোঁট লটকায় তানিয়া, সে তো পারলো দুগ্ধ বলতো, তবু চেষ্টা করে দুগ্ধ, দুগ্ধ, উফ দুগ্ধ। হেসে ওঠে তুষি। তানিয়া মুখটা রাগে আর বিরক্তিতে লটকে আছে। ইস, কি কিউট বাচ্চা। তানিয়া থামে না, আবার শুরু করে। কাজটা দগ্ধ হয়ে করে পরে অন্যয় দান। তুষির এবার আর ভুল হলো না, থামায় না, যেভাবে বলছে বলে যাক, বাচ্চা তো ঠিক হয়ে যাবে। কিন্তু এবার তানিয়া নিজেই থেমে গেছে, ও ভুলে গেছে বাকি লাইন। তুষি বুঝতে পেরে ও উৎসাহিত করে তানিয়াকে হাততালির মাধ্যমে, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড তানিয়া, তুমি এত সুন্দর কবিতা পারো, আমাকে শোনাওনি কেন আগে? তানিয়া খুশি হয়, চকচক করে ওঠে তার গোলগাল চোখ জোড়া। আম্মু কাল শিখিয়েছে মিস। সুন্দর না? খুব সুন্দর, কিন্তু বাকি লাইনগুলো কি আমি বলে দিব? তানিয়া দুই হাত একত্রিত করে খুশিতে মাথা নাড়ল। তুষি তানিয়ার বলা শেষের লাইন থেকে বলা শুরু করে, কণ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরের শোভিত, বংশীয় করে নিজ সুরে অপরের মমিত, শাস্য জন্ম নেয় নাহি খায় জলধর, সাধুর ঐশ্বর্য তার পরিহিত তরে। তুষি উদ্ভাসিত হয়ে পড়ে। কবিতাটা কি তার মতো মানব হৃদয় নিয়ে লেখা? সেও তো কঠোরের মতোই পড়ছে প্রতিক্ষণে, কেবল অন্যের সুখের জন্য। তার জীবনটা তো শুরু থেকে শেষ অবধি পরিবার আর ভালোবাসার মানুষগুলোর জন্য উৎসর্গ করা। বলা শেষে তার কি রইল? এক মুঠো নিঃশ্বাস হওয়ার ছাই। তুষি চোখের কোণে আসা অশ্রুবিন্দু মুছে নেয়, আলগোছে হাসি মুখে তানিয়াকে বিদায় জানিয়ে বের হয়ে ওদের বাড়ি থেকে বাড়ির বাইরে এসে জুতা পরা শেষে মুখের নিকটটা নামিয়ে নেয় তুষি। এখন গন্তব্য বাড়ির দিকে। তুষি বেরিয়ে যেতেই তানিয়া ঘরের দরজা পাশ থেকে বেরিয়ে আসে। প্রতীক সে তানভীরের কাছে এসেছিল নতুন প্রজেক্ট নিয়ে কিছু আলোচনা, লাঞ্চের ইনভিটেশন ছিল তার। তুষি এই সময়ে পড়া নেয় তানিয়াকে, ওর পড়াশোনা টাইম বিকালে, তবে আজ তানিয়ার স্কুল বন্ধ থাকায় একেবারে পড়িয়ে বাসায় গেল আজ। সেই সুবাদে আজ
কৈশবপতির দেখামি লোভ প্রতীকের ঠোঁটে এক চিলতে হাসি রেখা ফুটল। ও বিড়বিড় করে বলল, সাধু সৌন্দর্য শুধু পড়ি তো তরে। পরক্ষণে নিজের আচরণের সম্পর্কে সতর্ক হলো প্রতীক, নিজেই নিজেকে শাসালো। তুমি ভালো না গম্ভীর পুরুষ, সে কোম্পানি সিও এত সহজ এমন বেভুলে হইলে হয়? ছি, যেত যাবে না মহাশয়। তুষি মোড়ের মাথায় আসতে ওর মনে পড়েছিল মায়ের জন্য গ্যাসের ওষুধ নিতে হবে। সেদিন তেলা ভোজা খেয়ে পেট আর বুক ব্যথা, ঘুমাতে পারেনি তুষি। ওদের বাড়িওয়ালার ছেলেটা ওই বসা ছিল। তুষিকে দেখে চটপট চিনে গেল সে। তুষি লোকটাকে দেখলো না। এই লম্পটকে দেখলে গা জ্বালা ওঠে ওর। লজ্জাহীন একটা নোংরা লোক, চরিত্র বলতে কিছুই অবশিষ্ট নেই। তুষি দোকানদারকে উদ্দেশ্য করে বলল, মামা এক পাতা সার্জেল দিবেন। কত পাওয়ারের? 20 mg। দোকানদার এক পাতা ওষুধ বের করে দিলেন। আর কিছু লাগবে? তুষি মাথা নাড়ল না। আর কিছু না। ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে দিল দোকানদারকে। ওষুধের দাম 70 টাকা আর 30 টাকা পাবে তুষি। কিন্তু দোকানদার কাছে খুচরা নেই। দোকানদার বলল, আর কিছু লাগবে? আমার কাছে ভাঙতি নেই মামা। আর কিছু দরকার নেই, দেখেন ভাঙতি করতে পারেন কিনা। দোকানদার তুষির বাড়ির মালিকের ছেলেকে জিজ্ঞাসা করলো, ভাই ভাঙতি হবে 100 টাকা। লোকটা 30 তুষির দিকে তাকিয়ে বলল, না নেই। ওনার টাকা আমার নামে লিখে রাখেন। তুষি, টাকা দেওয়া লাগবে না, বাসায় যাও। চেয়ার শক্ত হলো তুষির। ও দোকানদারের সামনে কিছু বলল না। ওনার থেকে টাকা নিয়ে অন্য দোকান থেকে খুচরা করে এনে বিল মেটালো। দোকান থেকে বেরোনোর আগে বলল, এত দানশীল হলে রাস্তায় কোনো দূরস্থ লোকদের একবেলা খাবার আর ওষুধ কিনে দিয়েন। যেখানে সেখানে নিজের উদারতা মাইফেল করাতে আসবেন না। কখন দেখবেন লোকজন আপনাকে মাইফেল হিসাবে পুঁতে রেখে দিবে। তুষি আর পিছু ফিরে তাকালো না, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। বাসার গেটের সামনে আসতে ব্যাগ থেকে ফোন বের করে হাবিবা ফেরদৌসের কল করলো তুষি। হাবিবা ফোন নিয়ে বসেছিলেন। এই সময় তুষির ফোন করবে বলেছিল, তাই উনি তৈরি ছিলেন। তুষির নাম্বারটা ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই কল রিসিভ করতে হাবিবা থামিয়ে দিয়ে বলল, বিভা আম্মা সব সময় সুপার ফাস্ট, তুমি একটু রিং হতে দাও, না হলে ভাববে এত ইন্টারেস্ট কেন তোমার জিনিসপত্র গেটে দিও না। হাবিবা শুনল মেয়ের কথা। ফোন রিং হলো কিছুক্ষণ, অতবার ফিফা ফোন রিসিভ করে স্পিকার দিয়ে ফোনটা টেবিলের উপর রাখলো। তুষির আগে সালাম দিয়ে কথা শুরু করলো, আসসালামু আলাইকুম আন্টি। হাবিবা ফিফার দিকে তাকিয়ে ফোনের কাছে মুখ নিয়ে উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি? ভালো আছি মা, আলহামদুলিল্লাহ। আন্টি, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। আগামী মাস বা এই মাসের উঠতে চাচ্ছি। আপনি বললে আমি এসে অ্যাডভান্স করে যাব। হাবিবা খুশিতে আত্মহারা। উনি চকচকে চোখে ফিফার দিকে তাকালো, অতঃপর বললেন, আচ্ছা মা আসো, বাসা ফাঁকাই আছে, অ্যাডভান্স এখানে এসে কোনো সমস্যা নেই। আচ্ছা আন্টি, ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা। তুষি সালাম দিয়ে ফোন কেটে দিল। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এখন বাসায় সবাইকে রাজি করাতে হবে। তুষি গেট খুলে বেরিয়ে ভিতরে ঢুকলো। রাজিয়া বসে আছে খাটের উপর, একেবারে চুপচাপ, থমথমে মুখে। চেহারা দেখে বোঝার উপার নেই ওনার মনে কি চলছে। মাহবুব জামান খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিয়েছেন নিজেই। অতঃপর রাজিয়াকে খুঁজতে পাশের ঘরেই গেলেন। তাকে চুপচাপ বসে থাকতে দেখে নিজেই পাশে গিয়ে বসলেন। মাহবুব জামান, কি হয়েছে? তুষির মা, এখানে বসে আছো কেন? খেতে দাও। উত্তর করল না রাজিয়া। একইভাবে উল্টো দিকে মুখ করে বসে আছেন তিনি। মাহবুব জামান কাঁধে হাত রাখতেই ছিটকে সরে গিয়ে দাঁড়ালো রাজিয়া। অতিরিক্ত গলায় তীব্র চিৎকার করে উঠলেন তিনি, দূরে থাকেন, একদম ধরবেন না আমাকে। আপনার মতো নরপশু আমি আর একটাও দেখি নাই। মাহবুব জামান অবাক হলেন নিজেই। কে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে তোমার? চিল্লাও কেন? পাশের ঘরে শিমলা আছে। রাজিয়া ফুঁসছে রাগে। পাশের চেয়ারে হাতল
মুষ্টি শক্ত করে ধরলেন তিনি। শুনুন, আপনি যে কত বড় স্বার্থপর আর লোভী তা আমার মেয়েরা জানে না। জানুক ওরা। রাজিয়া, মুখ সামলে কথা বলো। বলবো না। অনেক মেনে এসেছি এই এতগুলো বছর। আপনি আমার জীবন নষ্ট করে শান্তি পান নাই, এখন আমার মেয়েদের পিছনে লেগেছেন। আজেবাজে কথা বলা বন্ধ করো রাজিয়া। আমার সহ্য সীমা। কিসের সহ্য সীমা? আপনি নাজিরের সাথে কথা বলেছেন আজকে। নাজির ফোন দিয়েছিল আপনাকে, আর আপনি মিথ্যা বলছেন। লজ্জা করে না আপনার? দেখো রাজিয়া, তোমাকে আমি অবহেলা করি না, কিন্তু নাজিরও তো চুপ করেন। আপনি আপনার মিথ্যা কথা আমি ভুলব না। একটা কথা শুনে রাখেন, আমি আগে অসহায় ছিলাম। আমার 3টা ছোট্ট মেয়ে নিয়ে আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু এখন আমার মেয়েরা আমার শক্তি। আমার মেয়েদের জীবন নিয়ে যদি ওই জানোয়ারের সাথে আপনি কোনো সওদা করেন, তাহলে কিন্তু আমিও ওরে মারবো, আর আপনাকেও। আমি রাজি কেমন তা আপনি জানেন। দুজনও উৎপত্ত কথা বাক্য পরমের মধ্যেই কলিংবেল বেজে উঠল। রাজিয়া নিজের চোখ মুছে নিলেন। সাথে সাথে শিমলা ইতোমধ্যেই দৌড়ে গেছে দরজা খুলতে। রাজিয়া নিজেকে স্বাভাবিক করে তুলছে। ঘর থেকে বেরোনোর আগে রাজা মাহবুব জামানের দিকে ফিরে তাকালেন। আমার মেয়ে এসেছে, কিন্তু এই আলোচনা এখানে শেষ না। রাতে তৈরি থাকবেন। নিজের জবাব দিয়ে অতঃপর বেরিয়ে গেলেন ঘর থেকে। মাহবুব জামান হাত বুদ্ধির ন্যায় তাকিয়ে রইল রাজিয়ার দিকে। মানসিক চাপ অনুভব করছেন। রাজিয়া যদি একবার খেপে যায় তাহলে আর রক্ষা নেই। দুপুরের খাবার শেষে সবাই যে যার মতো করে বিশ্রাম গেছে। তুষির শরীর ক্লান্ত, ঘুম ঘুম পাচ্ছিল। শিমলা পাশে শুয়েছিল। ঘুম আসছে শিমলার। মূলত ফাহমিদের জন্য সে আসবে। যখন বলেছে তখন এসেই ছাড়বে। শিমলা ঘড়ির সময় দেখলো 2:30 বাজে। ফাহমিদের আসতে বহু দেরি হবে। চুপচাপ বিছানায় উঠে টেবিলের কাছে গেল। ফোনটা নিয়ে টেক্সট চেক করলো না। নতুন কোনো টেক্সট আসেনি ফাহমিদের থেকে। নিজের টেক্সট করবে কিনা তা নিয়ে ভাবতে লাগলো শিমলা। অতঃপর পরিকল্পনা কাটিয়ে উঠে টেক্সট করলো নিজে। আপনি আসছেন। মেসেজ সেন্ড হলো। শিমলা তুষির দিকে তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো। যদি কোনোভাবে তুষির ঘুম ভাঙে। অন্য ঘরে শুয়ে আছে রাজিয়া আর মাহবুব। দুজন দুদিকে ফিরে শুয়ে আছেন। কারো মুখে কথা নেই, আর চোখে ঘুম আছে। কেবল অস্বস্তিতা আর অনিশ্চয়তায় ভরা প্রতিটা মুহূর্ত। মেয়েদের নিয়ে কবে একটু দুশ্চিন্তামুক্ত হয়ে বেঁচতে পারবে, এমন চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে রাজিয়াকে। এখন তো ইশতিয়াকের সাথে এই বিয়েটা মত দিয়ে ইচ্ছা করছে না। নাজির একটা বিষাক্ত সাপের বাচ্চা। মা বাপের সবটুকু বিষ গিলে বড় হওয়া এক ছেলে। হাড়ে হাড়ে চিনে একে রাজিয়া। অন্যদিকে মাহবুব জামান চিন্তাভিন্ন। তুষির জন্য ইশতিয়াকের খারাপ না, নাজিরের বাইরেও সে নিজেই খোঁজ লাগিয়েছে। ইশতিয়াকের ছেলে ভালো, তুষির কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এদিকে একেবারে নিশ্চিত মাহবুব জামান। বিয়ের শতমত কাবিনের অর্ধেক টাকা মাহবুব জামানের হাতে দেওয়া হবে। বাকিটা তার ইচ্ছা করলে তুষিকে দিবেন, অথবা তাদের ইচ্ছা। কাবিনের টাকা ইশতিয়াকের পরিবার থেকে বলে দিয়েছে অর্ধেন্ডিংয়ে 5 লাখ। অবশ্য এটাই বা খারাপ কিসের? 5 লাখ টাকা 2.5 লাখ টাকা পাচ্ছেন মাহবুব জামান। নাজিরের দিয়েও নিজের কাছে যথেষ্ট টাকা থাকবে। তবে এখন কেবল রাজিয়াকে সামলাতে হবে। মাহবুব জামানের পাশ ফিরলে আলতো করে হাত রাখলেন রাজিয়ার কাঁধে। সেই হাত সরিয়ে দিলেন। রাজিয়া রুদ্র কণ্ঠে বললেন, আপনার হাতে পাপের কালিমা লেগে আছে। আপনি বাপ নামের কলঙ্ক। আমার ঘৃণা হয় আপনাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে। আমার থেকে দূরে থাকুন, নয়তো ভালো হবে না। তুষির মা, তুমি যেমন ভাবছো তেমন না। আমার কথা শোনো। নাজিরকে আমি বলেছিলাম ছেলের খোঁজ লাগাতে, এর জন্যই ফোন করেছিল। তাহলে আপনি কথা বলার পর অস্বীকার কেন করলেন? আর দরজা আটকানোর কি দরকার ছিল? ওই স্বাভাবিক কথা বলতেই তো আর দরজা আটকানো লাগে না। মুখটা চুপসে গেল মাহবুব জামানের। মিনমিনিয়ে বলতে নিলেন, আসলে আপনি অন্য
কোনো পরিকল্পনা করেছেন, আর সেটা যদি আমার মেয়ের জীবন নিয়ে কিছু হয় তাহলে ফল ভালো হবে না। তুলি কিন্তু এখনো জানে না ওদের বাপের কেচ্ছা, একবার জানলে থুতু ছিটাবে আপনার গায়ে। চুপ করে শুয়ে রইলেন মাহবুবজামান। এখন কিছু বলার মানেই বিপদ। নিজের সব মিথ্যা অজুহাত সাজাতে সময় লাগবে তো। শিমলা ফোন সামনে গিয়ে বসে আছে। 13 মিনিট আগে মেসেজ দিয়েছে, এখনো দেখেনি ফাহমিদ। শিমলা মন খারাপ করে ফোনটা উল্টে করে রেখে টেবিলের উপর। তুষি এখনো ঘুমে, দেখতে বুঝে যাচ্ছে গভীর ঘুমে আছে। শিমলা একটু হাঁটাহাঁটি করলো দরজা তারপর আবারও ফোনের কাছে এলো। ফাহমিদ রিপ্লে করেছে 1 মিনিট আগে। দ্রুত টেক্সট করলো শিমলা, বারান্দায় আসো শিমু তাড়াতাড়ি। শিমলা ফোন নিয়ে বারান্দায় গেল, সাবধানে পা টিপে পাছে দরজাটা আটকে ভুলল না। দরজা আটকে দ্রুত গতিতে বাসার সামনে রাস্তায় তাকালো শিমলা। রাস্তার পাশে বাইরে ব্যাক সিটে বসে আছে ফাহমিদ, তার দিকে তাকিয়ে আছে শিমলা। দ্রুত মেসেজ করলো ফাহমিদকে, এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? ফাহমিদ ফোনের মেসেজ নোটিফিকেশন এলো, হাতের মুঠোয় থাকা ফোনটা শিমলার মেসেজে জমা হয়েছে। ফ্রেন্ডের বাইকে এসেছি। রিপ্লে দেখে ফের ফাহমিদের দিকে তাকালো শিমলা। হেলমেট পরার কারণে মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না সে। শিমলা মুখটা বিশদময় করে রিপ্লে করলো, হেলমেট খুলুন, আপনার দেখতে পাচ্ছি না। ফাহমিদ দুষ্ট আসলো, পরপর রিপ্লে করলো, তুমি দেখি আমাকে চোখে হারাচ্ছ শিমু, ম্যাড ইন লাভ। মেসেজটা দেখে লজ্জা পায় শিমলা, মুখে লাজুক হাসি ফুটিয়ে রিপ্লে করে, সে দেখতে ইচ্ছা করলে তাই বললাম, আপনার ইচ্ছা না হলে খুলতে হবে না। শিমলার মেসেজ পাওয়ার আগে হেলমেট খুলেছে ফাহমিদ, চোখের চশমাটা ঠিক করে সে টাইপ করে, ইউ উইশ মাই ক্রাউন কুইন। শিমলা ফর্সা গাল টমেটার ন্যায় লাল বর্ণ ধারণ করেছে। ফাহমিদ লজ্জা দিচ্ছে আর শিমলা লজ্জা পাচ্ছে। প্রথমবার প্রেম করার আসল অনুভূতি পাচ্ছে শিমলা। ফোনে মেসেজ আসে আবারও, বিকাম বাই লাভ। শিমলা ফট করে তাকায় ফাহমিদের দিকে। ঘামে ভেজা চুল, কপালে পরনে টি শার্টটা অর্ধেকটা ভিজে গেছে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে ফাহমিদের। দূর থেকে রোদের আলোয় চিকচিক করছে ফর্সা শরীরে বিন্দু বিন্দু ঘাম। ফাহমিদ মেসেজের মাঝে মাঝে রুমাল দিয়ে নাকের উপর জমে থাকা ঘাম মুছে নিচ্ছে। এই গরমে না আসলে হয়তো না ঘেমে একাকার হয়েছেন, না হতো না। এই যে তোমাকে দেখলাম, বুকের ভিতর ঝড়টা শান্ত হলো, এখন গিয়ে দিনটুকু শান্তিতে কাটাতে পারবো। মুগ্ধতায় হেসেল শিমলা, চটপট আধা টাইপ করলো, আপনি কি পাগল? ফাহমিদ গা দুলিয়ে হেসে শিমলার মেসেজ অতপর পাক্কা হাতে টাইপ করলো, অনলি ফর ইউ মাই লাভ। শিমলা রসিকতা করে টাইপ করে দেন, গো ইউ পাবনা, এখানে কি? ফাহমিদ ঝটপট উত্তর করলো, ইউ। আফটার থিঙ্ক চোখ ছোট করে ফাহমিদের দিকে তাকায় শিমলা। ঘড়িতে সময় দেখে 3টা বাজতে চলেছে। তুলে চলে আসবে যে কোনো মুহূর্তে। শিমলা সতর্কতার সাথে টাইপ করে, দেখা হয়েছে আপনার, ছোট আপা চলে আসবে যেখানো সময়। দেখার কই হলো, তোমাকে সামনে বসিয়ে তাকিয়ে থাকলে দেখার শখ মিটবে শিমু, কিন্তু এখানের জন্য ঠিক আছে, কাল অবধি কোনো মতে সাভার করা যাবে। ফাহমিদ চটপট হেলমেট পরে নেয়। শিমলা মেসেজটা পড়ে তাকিয়ে আছে ফাহমিদের দিকে। একটু বেশি সময় কাটাতে পারলে শিমলা ভালো লাগতো, কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই এখনো আসেনি। আসছি, সাবধানে থেকো। শিমলা মুদ্রা এসে রিপ্লে করো, আচ্ছা সাবধানে যাবেন, আগামীকাল দেখা হবে। ফাহমিদ দূর থেকে মাথা নাড়ায়। শিমলা হাতটা একটু উঁচু করে বিদায় জানালো ফাহমিদকে। বাইক ঘুরিয়ে চলে যায় ফাহমিদের বাইকটা। শিমলা বারান্দায় দাঁড়িয়ে যতদূর দেখা যায় দেখার চেষ্টা করে। মোড় ঘুরবার পর আর দেখা মিলল না বাইকের। গভীর শ্বাস টানে শিমলা, মনটা শান্ত লাগছে। কয়েক মিনিটের দেখা দূর থেকে হোক, তবুও শান্তি। শিমলা ফোনের দিকে দৃষ্টিপাত করতে দেখে ফাহমিদের আরও 2টা মেসেজ। একটু লেখা, সাদা জামায় তোমাকে অপূর্ব লাগছিল শিমু, একদম হোয়াইট রোজ। আরেকটু লেখা, পরেরটা চুল বেঁধে আসবা, তোমার এলোমেলো খোলা চুল আমাকে এলোমেলো করে, মেক সেন্স শিমু। শেষের কথাটা লজ্জা পায় শিমলা, নিজেকে সংবরণ করে চুপচাপ ঘরে ঢোকে। ফোনটা টেবিলের উপর রেখে তুষির পাশে গিয়ে ঘাপটি মেরে শুয়ে থাকে।
রৌদ্রতাপ দুপুরের কলেজের পাশের পার্কে কান ধরে উঠবোস করতে সাকিব। যদিও রোদের মধ্যে না, গাছের ছায়া আছে উপরে। ওর সামনে বসে শিমলা বাদাম চিবাচ্ছে। 48, 49, 50, ব্যাস থামো। শিমলার বলার সাথে সাথে সাকিব থেমে যায়। ক্রমাগত উঠবোস করে বেচারার নাভিশ্বাস উঠে গেছে। পায়ের পশি স্তম্ভিত হয়ে না পড়ার ঘাসের উপর ধপ করে বসে পড়ল সাকিব। দর দর করে ঘামছে বেচারার শরীর। কপালের ঘাম গলা বেয়ে থুতনি জমা হয়ে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। বেচারা হাঁপাচ্ছে বসে। তুলি পানির বোতল এগিয়ে দিল সাকিবের দিকে। সাকিব বোতল চিপি খুলে ঢক ঢক করে পুরো বোতলটা পানি শেষ করে দিল। এবার তো বলো আমার দোষটা কি? তুলি নজর ঘোরালো। বাদাম শেষ হয়ে গেছে। ব্যাংকটা পাশে ফেলে হাত বাড়ালো সাকিবের দিকে। বেচারা গিয়ে হাত ধরলো তুলির। উঠে গিয়ে বসলো তুলির পাশে। গতকাল তোমার ব্লক করার পর আমাকে আর মেসেজ দাওনি কেন তুমি? হ্যাঁ? তুলির মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলল সাকিব, কি তুমি তো চাইলে বিকাশে সেন্ড মানি করে রেফারেন্সে মেসেজ দিতে পারতে, কিন্তু দাওনি। তুমি আমাকে লিফলেটে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো। এখন বলো বিকাশে মেসেজ দিতে, তো বিকাশে তো আর ব্লক করিনি। আর করা যায় ও না চাইলে মেলও তো করতে পারতা। তুমি মেল ইউজ করো না তুলি। আর এগুলো কেমন কারণ রাগ করার? এগুলো আসল কারণ। এখন বলো বাসায় কবে যাচ্ছ তোমার ফ্যামিলিকে নিয়ে? আপার বিয়ে ঠিক, শিমলা এক্সামের পরের বিয়ে। এরপর আমার জন্য ছেলে দেখা শুরু করবে আব্বা। লাফিয়ে ওঠে সাকিব। তুলির পাশে বসে অস্থির সুরে বলে, ছেলে দেখবে মানে? আবার কি তুমি ম্যারেড ভুলে গেছো? তুলি মুখ বাঁকিয়ে বলো, ম্যারেড? তা শুধু আমি, তুমি আর তোমার ওই দুটা ফ্রেন্ড জানে, এছাড়া কেউ জানে? জানে না, জানবে। খবরদার কোনো পাত্রপক্ষের সামনে গেলে একদম থাপড়ায়া দাঁত ফেলে দিব। তুলি ভেংসি তুলি বিড়বিড় করে বলে, ঢং দেখলে বাঁচি না। বাপের কাছে বলার মুরুদ নেই, আবার আসছে প্রেসিক্যালি দেখাতে। হাবুর রতন, গালি দিচ্ছ নাকি? ফেস করে শ্বাস নেয় তুলি। না, গুণকীর্তন করছিলাম তোমার যে গুণের বাহার কোনোদিন বেগুন হয়ে যাবে আল্লাহ জানে। তুমি ঢেঁড়স তো আছোই, আমি বেগুন হলে একদম পারফেক্ট জুটি। আমাদের বাচ্চা হবে কুমড়া আর লাউ। বলে দাঁত কেলিয়ে হাসলো সাকিব। রেগে যায় তুলি। হাতের ব্যাগটা দিয়ে সাকিবের বাহুতে আঘাত করে দূরে সরায় বলে, সবজি দিয়ে ঘাট বানাই খাইও তুমি। পাকাওয়ালা বেগুন একটু। সাকিব আঘাতের স্থানে হাত ঘষে মুখের হাসি একটু সরিয়ে বাউন বেড়েছে। রাগ হয় কেন? কুমড়ের ঘাট সেই স্বাদ রান্না করে খাওয়াবা তোমায়। দেখো। তুলে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। ব্যাগটা হাতে নিয়ে মুখ জামটা দিয়ে বলে, তুমি এর থেকে কোনো সবজিওয়ালার মেয়েকে বিয়ে করে নাও, তারপর কুমড়ো কেন মোলার ঘাট বানাইয়া খাবি। দাঁতি কেলাইয়া বাছারাম। তুলি জোর একদম হাঁটা শুরু করে। বাচ্চা সাকিব হাসি পাচ্ছে। দ্রুত কদমে পিছু নেয় তুলির। এর রামগুরুর দ্বারা গতি কমাও কুমড়া রাম্মা। মুখ ভেঙে দিব আজোবাজো নামে ডাকলে অসভ্য। সন্ধ্যা নেমেছে ধরণীতে। দূরের কাছে মসজিদ থেকে আজানের সুরালো ভেসে আসছে পশ্চিম আকাশে। নীলিমার আর উচ্চত সূর্যমাখা। শহরের অভিজাত্য মোড়ে এই দালান কোঠা ছুঁয়ে পারে না এই মোহনীয় প্রকৃতির সৌন্দর্য। কম ব্যস্ত মানুষগুলো কেবল চলে চলে। এতটুকু দম ফেলার ফুরসত মিলল আর সেই এই সন্ধ্যার আকাশে দেখা এক চরম বিলাসিকতা। যেন শিকদার অভ্যাসের এমপ্লয় হওয়ার কারণে প্রায় 200 এমপ্লয়ের মধ্যে বাছাই করে 100 জনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে আজ। এমপ্লয়ীদের সকাল থেকে একজনের পর একজন ঢুকছে ইন্টারভিউ রুমে। সময় নিয়ে যাচাই করা হচ্ছে তাদের লাঞ্চ টাইমও, তাই সুযোগ হয়নি কারো ইন্টারভিউ রুম ত্যাগ করার।
ইন্টারভিউ বোর্ডে 6 জন মেম্বার, এদের মধ্যে বোর্ড অফ ডিরেক্টর, এদের থেকে 3 জন আছে, বাকিরা কোম্পানির বড় পোস্টধারী। সামনে বসা এমপ্লয়ীদের প্রশ্ন করা হচ্ছে বিরতিহীনভাবে। একজন সিনেটর হিসাবে শিকদার আব্রাহাম প্রতীক ভীষণ কঠোর এবং খুঁতখুঁতে পারফেক্ট জিনিসটা জীবনের নির্বিঘ্নে জড়িত নিয়েছেন তিনি। এতে কোনো কাজে ফাঁকফোকর কোথাও আউট অফ হিউজ লিগ। প্রতীক তার সফলসুলভ ভঙ্গিতে নিজের চশমা অ্যাডজাস্ট করলো। এমপ্লয়ীদের এর ফাইলটা ব্রাশ করে পাশে সহকারী, অতঃপর হাতের কলমটা নিয়ে সামনে ফাইলের টোকা দিয়ে বলল, আপনার এক্সপিরিয়েন্স নেই? যদিও আমার এক্সপিরিয়েন্স চাওয়া হওয়ার কারণ ক্ষেত্রে, তবে আপনার আগে ম্যাক্সিমাম ইন্টিমেশন এক্সপিরিয়েন্স সামনে বসা ছেলেটা হকচকালো। এতক্ষণ একাডেমির প্রশ্নগুলোয় ভালো উত্তর সে দিয়েছে, পাশাপাশি কিছু ট্যাঙ্কিং ক্যাশনের উপায় খুব স্বাবলম্বীভাবে ঠিক দিতে পেরেছে। তবে এই প্রশ্ন সে কিছুটা ঘাবড়ালো, কিন্তু নিজেকে শক্ত রেখে ঠোঁটের হাসি রেখা টেনে উত্তর করলো, আই থিঙ্ক আই অ্যাম ইংলিশ কোশ্চেন ফর ইউর দিস ইজ জব স্যার, আই উইল ওয়ার্ক হার্ড। আশা করছি আমাকে একটু সুযোগ দিলে আপনার নিরাশ হবেন না। এটা কোনো এক্সপিরিয়েন্স না মিস্টার অভ্র। এই পজিশনে একদিন আসা সম্ভব নয়, কঠোর পরিশ্রম ছাড়া অসম্ভব। এখানে আমার থেকে এমপ্লয়িজের এক্সপিরিয়েন্স থাকতে পারে স্যার, কিন্তু আমার থেকে যোগ্য কেউ নেই। প্রতীক বাঁকা হাসে, সে সাহসিকতার সাথে উত্তর করে, নো স্যার, ইট ইজ মাই বিলিভ অন মাই সেলফ। প্রতীক মাথা নাড়ল। বাকিরা অল্প স্বল্প প্রশ্ন করে ছেড়ে দিলেও অভ্রকে কিন্তু ইন্টারভিউ রুম ছাড়তেই প্রতীক গম গম সুরে বলল, জুনায়েদ, লাঞ্চ ব্রেক ডিরেক্ট করো ফর হেল্প অ্যান আওয়ার। জুনায়েদ মাথা নেড়ে কামরার পূর্ণ লেগে পড়ল। বাকিরা ধীরে ধীরে স্থির ত্যাগ করলো কনফিউশন। প্রতীক ক্লান্ত শরীরটা এলিয়ে দিল চেয়ারে। জুনায়েদ অনুমতি নিয়ে প্রবেশ করলেন কনফারেন্স রুমে। স্যার, একটা নিউজ আছে। প্রতীক চোখ বুজে উত্তর করলো, বলো। আমাদের আউট হাউস পরিষ্কার করা হচ্ছে স্যার। এটা তোমার নিউজ? বাড়ি পরিষ্কার করা হচ্ছে, এই নিউজ দিয়ে আমি কি করব? দিন দিন ব্রেন কি দিকে নামছে জুনায়েদ মনে মনে কপার চাপড়ালো। ভাবলো ওর নিশ্চিত কোথায় ভুল হয়েছে, না হলে স্যার এভাবে রেগে গেল কেন। পরে ভাবলো প্রতীকের হয়তো ক্ষুধা পেয়েছে, ইন্টারভিউ নিচ্ছে সকাল থেকে, কফি খেয়েছে কেবল মাঝে 2বার। জুনায়েদ আমাদের ন্যায় মুখ ফসকে বলে ফেললো, আপনার কি খিদা পেয়েছে স্যার? প্রতীক চোখ খুললো, চশমার আড়ালে চোখ যারা সন্দেহ হয়ে জুনায়েদ দিকে পড়তেই বেচারা থকথমক মাথা নামিয়ে নিল। প্রতীক নজর করে কান্ত দৃষ্টিতে বলল, টেবিলের উপর রাখা ফাইলগুলো পারে কয়েকদিন লিভ না জুনায়েদ, আমার মনে হচ্ছে কাজের চাপে তোমার মাথার সমস্যা দেখা দিচ্ছে। জুনায়েদ বেচারা মুখ করে তাকালো স্যারের দিকে। যদিও ছুটির কথা শুনে তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু পারছে না। দেখা গেল স্যার একেবারের জন্য তাকে ছুটি দিয়ে দিল। আই অ্যাম এক্সপিরিয়েন্টলি ফিল্ড মাই ফ্রেন্ড স্যার, ছুটির দরকার নেই, আমি কাজেই যাই বলে দ্রুত পালানোর পায়তারা করলো। কথা শেষ করে যাও জুনায়েদ, বাড়ি পরিষ্কারের খবর নিয়ে এসেছো কেন? প্রতীকের কথা জুনায়েদ থেমে গেল ওখানে দাঁড়িয়ে, আবারও পিছের দিকে ঘুরলো। স্যার, আপনার আউট হাউস আন্টি ভাড়া দিয়েছেন। ফট করে চোখ খুলল প্রতীক, জুনায়েদ দিকে তাকিয়ে মুখটা বৃদ্ধি করে বলল, কি আউট হাউস ভাড়া দিয়েছে মানে? জুনায়েদ মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। প্রতীক পকেট থেকে ফোন বের করে হাবিবা ফেরদৌসকে কল করলো। কয়েকবার রিং হতেই কল ধরলো তিনি। আম্মু, তুমি আউট হাউস ভাড়া দিয়েছো? কিছুটা অপ্রকাশিত হলো ব্যাপারটা। হাবিবা আশা করেনি প্রতীক যে এত তাড়াতাড়ি জেনে যাবে। উনি গলা ঝেড়ে বলল, হ্যাঁ দিয়েছি। কেন? প্রতীক কপাল কুঁচকে বলল, রুদ্র কণ্ঠে বলল, আম্মা, হঠাৎ কি এমন দরকার পড়লো যে তোমার আউট হাউস ভাড়া দিতে হলো? আমার এখানে এত খারাপ দিন আসেনি যে আউট হাউস ভাড়া দিয়ে খেতে হবে। আমি ভাড়া দিয়েছি বলে রাগ করছো নাকি? তোমার বাড়ি
তোমাকে না বলে ভাড়া দিয়েছি বলে রাগ করছো। প্রতীক অবাক হল। আম্মা, এসবের মধ্যে আমার বাড়ি তোমার বাড়ি আসলো কিভাবে? আসে কারণ এই বাড়িটা তোমার, তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকতে, হতেই পারে এখানে আমার কর্তৃত্ব ফলাতে তুমি বিরক্ত হচ্ছ। বাড়ির বাইরের মানুষের থাকাটা আমার অপছন্দ বলে তুমি ফ্ল্যাটে থাকোনি, এখন বাড়ি ভাড়া দিলে সে তো একই হয়ে যাবে বিষয়টা। তো কি চাচ্ছ তুমি? আমি ওনাদের মানা করে দিব? হাবিবার কথা স্পষ্ট অভিমান আর অসন্তুষ্ট। প্রতীকের সুর নরম হলো। হাবিবা ভুল বলছে ওকে, আমি হয়তো জোর গলায় কথা বলে ফেলেছি, এজন্য সরি আম্মু। তুমি হুট করে আউটহাউস ভাড়া দেওয়ার বিষয়টা আমার বুঝে আসে না। হাবিবা শান্ত অথচ ভরাট গলায় উত্তর দিল, তোমার মা হিসাবে এই বাড়ির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার আছে প্রতীক? প্রতীক না ভেবে তৎক্ষণাৎ উত্তর করলো, অবশ্যই আম্মা, এই বাড়ি তোমার, তুমি মালকিন, অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবা। তাহলে আমি যেটা করেছি সেটাই মানা করো না। আশা করি আমার সিদ্ধান্তের উপর তোমার কোনো অবাধ থাকবে না। আচ্ছা আম্মা, যেটা ভালো মনে করছো করো, বলে ফোন রেখে দিল প্রতীক। বেশি কথা বললে আবার মেজাজ খুঁয়ে বসবে, মায়ের সাথে বেয়াদবি করে বসতে পারে, তাই চুপ থাকাই শ্রয়। কনফারেন্স রুমের দরজা নক করলো। প্রতীক অনুমতি প্রদান করতে অফিসে একজন কর্মচারী ভেতরে এসে খাবার দিয়ে গেল, বিরিয়ানি, কাবাব আর বিরিয়ানি। প্রতীকের খিদা লেগেছে খুব, এক চামচ দিয়ে খেতে শুরু করলো। জোনায়েদ কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে আছে, মূলত সেও খাবার পাঠিয়েছে। বলছে সেই মুড, কখন কাকে আবার ঝাড়তে বসবে কে জানে। শেষে সব এসেছে, যতই দোষ নন্দ ঘোষের উপরে বার্তা কি না, এই জন্য থেকেই সেফ থাকা ভালো। জোনায়েদ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা জোনায়েদের পিছনে গিয়ে দাঁড়ালো, নাম ধরে ডাকলো জোনায়েদ। জোনায়েদ স্যার দ্রুত পিছে ফিরল। জোনায়েদ বর্ষাকে দেখে মুদ্রা এসে বলল, ও আপনি? সব ঠিকঠাক? জি স্যার। কিন্তু আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? স্যারের ডাকের অপেক্ষা করছি, মিনমিন বলল জোনায়েদ। বর্ষা শুনতে না পেয়ে ফের জিজ্ঞাসা করলো, কি বললেন স্যার? শুনতে পাইনি। কিছু না, আপনি কি বলবেন? বর্ষা মুচকি হাসলো, হ্যাঁ, সেদিন আপনি আমাকে কত হেল্প করলেন, আপনার প্রোগ্রাম থ্যাঙ্কস জানানো হয়নি। আজ ছুটির পরে এক কাপ কফি খাওয়া যেতে পারে একসাথে। জোনায়েদ যেন মেঘ না চাইতেও জল পেয়ে গেল। বর্ষাকে তার পছন্দ ক্রাশ টাইপ, ক্রাশের সাথে কফি ডেটের ভাগ্য কয়েকজনের জোটে। আজকে বর্ষার ডেটের কথা জিজ্ঞাসা করছে, কাল জোনায়েদ বলবে। এভাবেই চললে প্রেম তো তার হবেই। 32 বছরে এই সিঙ্গেল জীবনে পরিসীমা আশা করা যায় শীঘ্রই ঘটবে। জোনায়েদ বেশ স্বাভাবিক সুরেই বলল, যাওয়া যায়, কিন্তু ভেতরে ভেতরে তো বেচারা মনে লাড্ডু ফুটছে। প্রতীকের খাওয়া শেষ হতে ম্যানেজারকে মেসেজ করলো জোনায়েদ, ভেতরে আসো। দরজার বাইরে দাঁড়িয়ে সংসারের স্বপ্ন দেখা বন্ধ করো। মেসেজটা দেখে হতভাগ্য জোনায়েদের মাথার উপর ক্যামেরার দিকে তাকালো। বেচারার খুশি মুখটা একেবারে থাবা মেরে দিয়েছে প্রতীক। জোনায়েদ ফোনটা হাতের মুঠোয় রেখে বর্ষাকে বলল, আচ্ছা স্যার ডাকছেন, আপনি গিয়ে কাজ করুন। বর্ষা চলে যেতে জোনায়েদ করুণ চেহারা করে তাকালো ক্যামেরার দিকে, মনে মনে নিজের কপালের উপর হাজারি করতে কনফারেন্স রুমে ঢুকলো। প্রতীক ওর সামনে থাকা ল্যাপটপে সবাই দেখছেন, সবাই শুনছে এতক্ষণে যা ঘটেছে। জোনায়েদ যে আজ ডেটে গিয়ে একটা বড় আকামের কুণ্ডলি খাবে তা প্রতীক জানে, কিন্তু সে জোনায়েদকে থামাবে না। বেচারা ডেটে যাওয়ার শখ, এভাবে বাধা দেওয়া মানায় না, মনে কষ্ট পাবে। জোনায়েদের রুমে ঢুকতেই প্রতীক নিজের যে চেনা রূপে ফিরে এলো। ল্যাপটপটা বন্ধ করে সোজা হয়ে বসলো, সবাইকে বলে দাও বাকিদের ইন্টারভিউ আমার ক্যাবিনে হবে, সবাই যেন ওখানে থাকে। ওকে স্যার। প্রতীক মাথা নেড়ে উঠে দাঁড়ালো চেয়ার থেকে, জোনায়েদের সামনে এসে বলল, ইন্টারভিউ শেষের দিকে বাড়ি চলে যাও, এসব চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো, কবে ডেট বলে কথা, ভালো করে রেডি হয়ে যাও। জোনায়েদ লজ্জা পেল, সাথে অবাক হলো প্রতীক কি না তাকে ডেটে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে। জোনায়েদের বিষণ্ণ কটায় আগেই প্রতীক চলে গেছে।
ওর যখন ঘোর কাটলো তখন মাথা চুলকে ভাবলো, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। স্যারের দেখি প্লেটের সাথে মাথাও ঠান্ডা হয়ে গেছে। ফুড ইজ রিফ্রাইডেড। দেখেন খালু, নাজির ভাইয়ের সাথে আপনার কি কথা হয়েছে আমি জানি না, বা আমার মা বাবার সাথে আপনার কি কথা হয়েছে সেটাও জানি না, কিন্তু তুষিকে আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি চাই না আপনাদের কারণে আমাদের বিয়েটা ভাঙুক। ইশতিয়াকের এই কথাটা বোধ হয় ওর বাবা বা ভাই কারো পছন্দ হলো না। ওনারা মুখ ভার করে নিলেন। এমন কথা মাহবুবজামান আর নাজির একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। ইশতিয়াকের বাবা রুদ্র সুরে বললেন, বিয়ে আমরা ঠিক করেছি, আমাদের কথাই শেষ কথা। তুই বেশি কথা বলবি না এসবের মধ্যে। এমনিতেই নাজিরের কারণে আমার যৌতুক কোনো সামান্য মেয়ের বাড়ি থেকে আসা উপহারও পাচ্ছি না, তার উপর তুই যদি এসব বলিস। ইশতিয়াকের বড় ভাই তাল মিলালেন, সাথে সাথে হ্যাঁ তাই তো, তোকে অন্য জায়গায় বিয়ে দিলে কাবিনের 3 গুণ টাকার জিনিস আসতে পারতাম, আরও তো আদর আপ্যায়নের কমতি থাকতো না। তাই এখন আব্বু যা বলবে চুপ করে শোন। ইশতিয়াক মানতে নারাজ। যে তুষিকে পছন্দ করে ফেলেছে, প্রথমবার কোনো নারীর সঙ্গিনার সাথে ছোট্ট অনুভব করা হয়নি। যদিও ইশতিয়াকের তুষিকে নিজের জীবনের সব ঘটনা খুলে বলেনি, কিন্তু তার বিশ্বাস সব জেনেও তুষি ওকে অপছন্দ করবে না, অন্যদের মতো জাজ করবে না। সংসার আমি করব বড় ভাইয়া, আমি যাকে পছন্দ করব সেটাই যথেষ্ট হওয়ার কথা। আর হতে পারে আমি মেজো ভাইয়ের মতো স্ট্রং নয়, কিন্তু তোমরা আমাকে চাপ দিলে আমিও ভাইয়ের মতো তোমাদের সাথে যোগাযোগ বন্ধ করে বাধ্য হব বলে দিলাম। ইশতিয়াকের রাগ করে উঠে চলে যাওয়া তাদের মাঝ থেকে ওর বাবা আর ভাই রাগে গজগজ করছেন। মাহবুবজামান পরিস্থিতি গরম দেখে নাজিরকে ইশারা করলেন। নাজির গলা ছেড়ে বলতে শুরু করলো, খালু কথা শোনেন। দেনা পাওনা বলতে আপনারা যা বলতে চাচ্ছেন তার থেকে বেশি আপনারা পাবেন ইশতিয়াকের সাথে তুষির বিয়েটা হলে। ইশতিয়াকের বড় ভাই রাগান্বিত গলায় বললেন, টপ মেরা না নাজির, আলাউদ্দিনের চেরাক নাকি? হ্যাঁ, যে ঘষা দিলেই দুধ তো বের হবে। নাজির বাঁকা হাসলো, আলাউদ্দিনের চেরাক থেকেও বেশি ভাইজান। আচ্ছা, আপনার উত্তর পাড়ার ফখরুদ্দিন মল্লিকের নাম শুনেছেন? কপালে ভাঁজ পড়ল ইশতিয়াকের বাবার। যার জায়গার উত্তর পাড়ার প্রাইমারি স্কুল কলেজ সব করা সেই ফখরুদ্দিন মল্লিকের কথা বলল। নাজিরের মাথা নাড়ল। ইশতিয়াকের বাবা মাথা নেড়ে বললেন, ওনাকে কেনা চেনে? আমাদের বরিশালের সবাই চিনবে ওনাকে। ওনার মতো ধনটো ব্যক্তি আর হবে না বরিশালে। কিন্তু ওনার কথা কেন বলছেন? তুষি ওনার নাতনি, ওর নামে যে কত সম্পত্তি আছে তা আমি হিসাব করে পাবো না। ওর নানা উইল করে রেখে গিয়েছেন। তুষি প্রাপ্তবয়স্ক হলে ওই সম্পদও পাবে, কিন্তু ওই উইলের কথা কেবল জানে ওনার উকিল আর ফখরুদ্দিন সাহেব নিজে। ওনার মারা যাওয়ার সময় তুষির বয়স ছিল মাত্র 8 বছর। তখন ওর জীবনের স্বার্থ উকিল দেখিয়ে বলেছেন ফখরুদ্দিন মল্লিক মারা যাওয়ার সময় ওনার সম্পত্তি দানপত্র করে গেছেন কোনো এক অনাথ আশ্রমে। যদিও এই কথা আংশিক সত্যি, উনি অল্প কিছু অংশ দান করেছেন আশ্রমে, বাকিটা তুষির নামে আছে। নাজিরের কথা শুনে ইশতিয়াক আর ওর বাবা চোখ চকচক করে উঠল। এত সম্পত্তির মালিক এই মেয়ে, কিন্তু ফের অবিশ্বাস হলো। তুষিদের পরিবারের অবস্থা দেখে সব কে বিশ্বাস করবে? আর তুষির বয়সী এখন 31, তার মানে আরও 12 বছর আগেই এই সম্পত্তি সব তুষির। তাহলে ও কেন এসবের উপর কবজা দেয় নাই? তোমরা কথায় সত্যতা কি নাজির? কি প্রমাণ আছে যে তুমি সত্যি বলছো? আর এত সম্পদ ওদের, তো তুষির বাবা কেন এতদিন এমন লোকের টাকা চেয়ে বেড়ায়, ধার দেনা করে গা ঢাকা দেয় কেন? মেয়ের এত সম্পদ থাকতে বাপের এত কষ্ট। মাহমুদজামানের মুখ খুললেন, আমি এসব জানতাম না। আমার শ্বশুর মারা যাওয়ার পর আমারও এটাই জানতাম যে উনি
ওনার সব সম্পদ দান করেছেন। তুষির মায়ের সাথে আমার বিয়েটা মেনে নেননি তুষির নানা। রাজিয়া আমাকে ভালোবাসতো, কিন্তু ওর বাবা আমাকে অপছন্দ ছিল। রাজিয়া খুব কষ্ট ওর বাবাকে রাজি করায়, কিন্তু উনি বলেছিলেন ওনার সম্পদের উপর রাজিয়ার আর কোনো অধিকার নেই। যেহেতু রাজিয়ার আর কোনো ভাই বোন ছিল না, তাই আমি ভেবেছিলাম উনি আসলে হয়তো রাজিয়ার উপর রাগ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গত 3 দিন আগে আমি দেনা পাওনাদের টাকা দেওয়ার লাগবে বলে যখন বরিশাল পালিয়ে গেলাম, তখন ওই উকিলের সাথে আমার দেখা। উনি আমাকে সবটা খুলে বললেন। তা আপনি তুষিকে কেন বলেননি? ওকে জানানো যাবে না? ও তাহলে ওর বাকি 2 বোনকে এর ভাগ দিবে। তুষি নরম মনের হলেও আমার বাকি 2 মেয়ে নিজের অধিকার নিয়ে অনেক সচেতন। ওদের হাতে এই সম্পত্তি কানা করেও গেলে তো আর আমার হাতে আসবে না। এই জন্য আমি চাই না ওরা কেউ জানুক। ইশতিয়াকের ভাই নাজিরকে বলল, এতে তোমার কী লাভ আর আমাদেরই বা কী লাভ? নাজির ওনার দিকে তাকিয়ে বাঁকা আসলে ওর হাসির এই ধরনে বলছে, বড় কিছু পরিকল্পনা করছে। প্ল্যান তো আছেই ভাই, চলেন কাবাব অর্ডার দিলাম। খেতে খেতে বলি পুরোটা। গল্পটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এখন থেকে প্রতিদিন গল্প পাবেন।